লিঙ্গুইস্টিক্স পোর্শনের জন্য বি সিরিজের ক্লাসটা আছে, তো এটা 13B থেকে 20B এরকম নামকরণ করা আছে, 8টা ক্লাস হবে। তো এর মধ্যে মোটামুটিভাবে লিঙ্গুইস্টিক্সের মানে ফার্স্ট পেপার গ্রুপ এ পোর্শনের ক্লাস হবে, আর 50 নাম্বার থাকে, বাংলায় লিখতে হবে নোটগুলো। তো মূল যে বিষয়বস্তু এই জায়গা থেকে যে কি পড়তে হবে, কীরকম সাজেশান আসে, কি টপিক আছে, এটা আজকে না পরের দিনে আমি আলোচনা করব। আজকে যেটা পড়ানো হবে সেটা হলো লিঙ্গুইস্টিক্স পড়ার আগে বেসিক কিছু জিনিস জানার প্রয়োজন আছে, মূলত পালি বর্ণমালা তার যে বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় সেগুলো, কারণ এইগুলো না জানলে লিঙ্গুইস্টিক্সের কিছুই বুঝতে পারা যাবে। তো এই ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো না বুঝলে লিঙ্গুইস্টিক্সের জায়গাগুলো শুধু মুখস্থ করে চালাতে হবে। আর নোট যেটা দেয়া হয়েছে এটার সঙ্গে আনুষাঙ্গিক আমি আরও কিছু জিনিস দেখাবো, তো তোমরা নোট করতে থাকবে, মানে ক্লাস নোট নেওয়া যাকে বলে সেটা লিখবে, মানে তোমাদের যে নোট প্রোভাইড করা হয়েছে তার থেকেও আরও বেশ কিছু জিনিস দেখানো হবে। আর আমি কিছুটা হওয়ার পরে মানে পড়ানোর পরে তোমাদের জিজ্ঞাসা করব, তখন কিছু প্রশ্ন থাকবে জিজ্ঞাসা করে, মাঝে ইন্টারাপ্ট করো না, তাতে ডিস্টারবেন্স হবে। প্রথম বিষয় হচ্ছে যে পালি অ্যালফাবেট এবং তার প্রোনাউন্সিয়েশনের ওপরে। অ্যালফাবেটের উপরে মোটামুটি একটা ক্লাস তোমাদের হয়েছে। তো অ্যালফাবেটের উপরে প্রথমে যেটা হয়েছিল জাস্ট অক্ষরগুলো কী কী আছে আর পালি উচ্চারণ কীভাবে করতে হবে এই বিষয়গুলো। আর তারপরে ওয়ার্ড চেঞ্জের উপরে যে ক্লাসগুলো হয়েছিল 2A 3A এবং 4A, ওই জায়গাতে যে শব্দ পরিবর্তন হচ্ছে, যে কয়ের ফলাটা কয়ে কয়ে হচ্ছে বা তয়ের ফলা তয়ে তয়ে হচ্ছে, ওই জায়গায় আমি বলেছিলাম যে এখানে যে চেঞ্জগুলো হচ্ছে এখানে শুধু এইটা থেকে এইটা হচ্ছে এইটুকু দেখা হচ্ছে, লিঙ্গুইস্টিক্স পোর্শনে গিয়ে কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেই ডিটেলসগুলো থাকবে। তো সেই জায়গাগুলোই পরের দিন থেকে যে ক্লাস আছে সেখানে হবে। ফোনেটিক্যাল চেঞ্জ বলে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, যেটা মাধ্যমিকের সময়তে বাংলাতে যে অপিনিহিতি, স্বরভক্তি, বিপ্রকর্ষ, মধ্যস্বরাগম, এই আদিবর্ণ লোক, সমীভবন, বিষমীভবন, এই যে জিনিসগুলো থাকতো ওই জিনিসগুলোই হচ্ছে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন বা ইংরাজি ফোনেটিক্যাল চেঞ্জ হচ্ছে। তো এইগুলোই থাকবে, কিন্তু তার আগে পালি যে বর্ণমালা, কোন বর্ণকে কি বলে, অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, ঘোষ অঘোষ, স্পর্শবর্ণ, এই জিনিসগুলো মোটামুটি একটু আয়ত্ত করে নিতে হবে। তো প্রত্যেকে খুব ভালোভাবে এগুলো করবে এবং ক্লাস নোট দিতে থাকবে। আমি পরে একটা চার্ট করে দিয়ে দেবো এই জায়গা থেকে। আপাতত পক্ষে নিজেরা লিখতে থাকো, কেননা এই যে নোট দেয়া হয়েছে তার মধ্যে অনেক জিনিস নেই যেটা মানে স্মৃতি থেকে বলা হচ্ছে, এরকম বলা যেতে পারে। আচ্ছা, প্রথমে পালি বর্ণমালার ব্যাপারটা মোটামুটি তোমরা দেখেছো যে পালিতে মোট বর্ণ আছে 41টা, স্বরবর্ণ হলো 8টা, অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, এ আর ও। তো এখানে তোমরা রোমান স্ক্রিপ্ট ব্যাপারটা শুনেছো। কোশ্চেন যেহেতু ইংরাজিতে থাকে তো পালি শব্দগুলো রোমান স্ক্রিপ্টে লেখা থাকে, তো এই ক্লাসের সাথে সাথে আমি রোমান স্ক্রিপ্ট মোটামুটি বলে দেব। রোমান স্ক্রিপ্টের চার্ট ইত্যাদি সবই দেয়া হবে, তাও তোমরা লিখতে থাকো। তো প্রথমে স্বরবর্ণ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে অটাকে এ দিয়ে লেখা হয়, আয়ের জন্য এ লিখে তার উপর বার টানা হচ্ছে। আই দিয়ে হচ্ছে হস্যই, আই এর মাথায় বার টানলে হচ্ছে দীর্ঘই। এটা অনেকের জিজ্ঞাসা থাকে যে আই এর এই বিন্দুটা দিয়ে তার উপরে টানা হবে নাকি
এটা লিখে এইভাবে করা হবে। তো অ্যাকচুয়ালি বিন্দুটা লিখে তার উপরে ওই বারটা টানতে গেলে এমনিই চাপা পড়ে যায়, তো শুধু ওইটা টেনে দিলেই হলো, আলাদা করে খুব একটা প্রয়োজন হবে না। ক্লাস সদ্য শুরু হয়েছে, পরে যারা জয়েন করেছে খুব একটা অসুবিধা হবে না। হ্রস্বের জন্য ইউ দিয়ে লেখা হয়, দীর্ঘের জন্য ইউ লিখে তার উপর বার টানা হচ্ছে। এটা লেখা হয় ইংরাজি ই দিয়ে, ওটা হচ্ছে ও দিয়ে। এখন এইগুলো তো কমন জিনিস। অ এর জন্য তো এ দিয়েই হয়, কারণ নাম যদি অনির্বাণ হয় তো না, ইংরাজি লিখতে গেলে আমরা এইভাবেই লিখি অনির্বাণ। তো এটা সিমিলার জিনিস। ভারতীয় ভাষায় বা ভারতীয় শব্দগুলো ইংরাজিতে লিখতে গিয়ে যেভাবে লেখা হয় এটা একই জিনিস, শুধু কিছু জায়গাতে যে মানে যাতে উচ্চারণের গড়বড় না হয় সেই জন্য এক্সট্রা অক্ষর দিয়ে নতুন কিছু বানিয়ে নেওয়া হয়েছে। যেমন একটা কমন মজার বিষয় হয় যে সুদীপ্ত নাম যদি থাকে, এইটাকে সুদীপ্ত না সুদীপ্তা এই নিয়ে গড়বড় হয়। তো কেন লাস্টে যে অটা আছে এইটা দিয়ে অও হতে পারে আও হতে পারে, এই জন্য দুটো আলাদা করার জন্য মানে সুদীপ্ত এ আছে মানে এটাকে সুদীপ্ত ধরা হলো, আর এই বারটা দেয়া হলে তাহলে এটা সুদীপ্তা হয়ে যাচ্ছে, মানে অ আর আটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো এই হলো স্বরবর্ণ। এবারে লেখার ব্যাপারটা কিভাবে হয় আমি শেষের দিকে বলছি। এরপরে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ পালিতে 8টা আছে, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 33টা। যথারীতি বাংলারই অনুরূপ ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, স, হ, র, অং। তো বাংলারই সবই অনুরূপ আছে। অক্ষরগুলোর ক্ষেত্রে কিছুটা আমি বলেছিলাম তারতম্যের ব্যাপার হয়, যেমন এই বটা কোনো কোনো ক্ষেত্রে মানে প, ফ, ব, ভ, ম, কোনো কোনো বইয়ের ক্ষেত্রে এইভাবে বটা লেখা থাকে। আবার অন্তস্থ জ বা অন্তস্থ এইটা দুটোই পালিতে একটি বর্ণ হিসেবে ধরা হয়, দুটো আলাদা হিসেবে এ হয় না। আর এই যে য়, র, ল, ব যে বলা হচ্ছে, এই সেকেন্ড বটা অনেক ক্ষেত্রে এইভাবে লেখা হয়, অনেক ক্ষেত্রে এইভাবে লেখা হয়। তো আপাতত আমরা দুটোই একইভাবে লিখব। বটা নর্মালি লেখা হবে, কেননা তাতে সুবিধা বেশি। আর অন্তস্থ হওয়ার ক্ষেত্রেও মোটামুটি বাংলায় যেভাবে লেখা হয় সেইভাবে লিখলেই হলো। তো এই বিষয়গুলো প্রথম যে ক্লাস হয়েছিল গ্রামারের ক্লাস, সেখানে বলা হয়েছিল কিছুটা। আচ্ছা, এখানে এবার রোমান স্ক্রিপ্টগুলো একটু দেখে নেওয়া যাক। এগুলো নর্মাল যেভাবে আমরা করি সেই রকমই হবে। ক এর জন্য হচ্ছে কে, খ হচ্ছে কে এইচ, গ জি, ঘ হচ্ছে জিএইচ, ঙ এর জন্য হচ্ছে স্পেশাল এন লিখে ওপর একটা ডট দেওয়া হচ্ছে। এরপরে চ এর জন্য হচ্ছে সি, ছ এর জন্য হচ্ছে সিএইচ, জ এর জন্য হচ্ছে জে, ঝ এর জন্য হচ্ছে জেএইচ, ই এর জন্য হচ্ছে এন লিখে এইভাবে একটা চিহ্ন দেওয়া হয়, টিল্ড সাইন বলে বলা হয়। এটা ওই স্প্যানিশ টেনিশ ভাষাতে ব্যবহার হয় এইরকম। ট এর জন্য হচ্ছে টি এর নিচে ডট, ঠ হচ্ছে এর সাথে এইচ, ড হচ্ছে ডি এর নিচে ডট, ঢ হচ্ছে এর সাথে এইচ অ্যাড হলো, মূর্ধন্যয়ের জন্য এন এর নিচে ডট, উঙয়ের উপরে হচ্ছে, মূর্ধন্যয় হচ্ছে নিচে। আচ্ছা, এবারে ত, থ, দ, ন এটা যথারীতি স্বাভাবিক, টি, টিএইচ, ডি, ডিএইচ, এন। প, ফ, ব, ভ, ম এটার ক্ষেত্রে পি, পিএইচ, বি, বিএইচ, এম এগুলো ব্যবহার হচ্ছে। ফ লেখার জন্য আমরা অনেক সময় এফ দিয়ে করি, এটা রোমান স্ক্রিপ্টের ক্ষেত্রে কেবলমাত্র পিএইচ দিয়েই লেখা হয়, এফ ইউজ হয় না।
জ বা অন্তস্থ দুটোর জন্যই ওয়াই ব্যবহার হবে, র হচ্ছে আর, ল হচ্ছে এল, আর এই যে সেকেন্ড ব আছে এটার জন্য ভি দিয়ে লেখা হয়। তো এটা অ্যাকচুয়ালি ব, যেটা আমি যখন উচ্চারণ করছি য় র ল ব, এইভাবে ব উচ্চারণটা হচ্ছে। হিন্দিতে যেটা উচ্চারণ হয় বসুধৈব কুটুম্বকম বা এই যে যেমন বরুণ ধাবান এরকম যদি উচ্চারণ হয়, সেই যে ও হচ্ছে সেইটির জন্য ভি দিয়ে লেখা হয়। বা মানে স্বামী বিবেকানন্দের নামে যেমন ভি দিয়ে লেখা হয়, তেমনটা বিবেকানন্দ ও যে সংস্কৃতে সেইটি ওখানে হচ্ছে। তো এই ক্ষেত্রে বহুস্থলে রোমান স্ক্রিপ্ট পড়তে গিয়ে দেখবে নর্মাল বাংলায় যে শব্দগুলো ব দিয়ে, ধরা যাক বিশাল, এটা রোমান স্ক্রিপ্টে লেখা হবে, অ্যাকচুয়ালি এসেইচ হয় না, এইভাবে হবে। তালবসাটা এসের মাথায় এই অ্যাসেন্ডিং অ্যাকসেন্টের সাইন দেওয়া হয়, এটা আমি দেখাচ্ছি পরে। ভি দিয়ে হয়। বসন্ত যদি বলা হয় ভি দিয়ে হবে বসন্ত। তো এইটাকে তোমরা বসন্ত বিশাল এরকম বলবে না। বা অনেক সময় আমরা দেখি যে ভেদিক এরকম অনেকে হয়তো বলে, অ্যাকচুয়ালি এটা বেদিক, বেদ যে হচ্ছে সেইটির জন্য ইংরাজি বা রোমান স্ক্রিপ্টে ভি ইউজ হচ্ছে। তো কখনোই ভেদিক বিশাল বসন্ত বলো না। এই জায়গায় যদি উচ্চারণ করতে পারো তো ভালো, না পারলে বাংলারই মতন বললে হয়, মানে বেদিক বিশাল বসন্ত। ভ কখনোই বলবে না রোমান স্ক্রিপ্টে, যখনই থাকবে রোমান স্ক্রিপ্টে পড়তে হবে, কেননা ট্রান্সলেশন থাকবে রোমান স্ক্রিপ্টে লেখা। তো সেটার জন্য আলাদা করে আমি একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, যাতে পড়তে সমস্যা না হয়। আর তোমাদের রোমান স্ক্রিপ্টে লিখতে হবে না, কেননা পালিতে যা কিছু লিখতে হবে সেগুলি সবই বাংলায় লেখা যাবে। সিলেবাস বা কোশ্চেন পেপারে বলা আছে, মানে বাংলা হরফে লেখা যাবে। রোমান স্ক্রিপ্টটা কাজে লাগবে শুধুমাত্র কোশ্চেনটা পড়ার জন্য, এবং প্র্যাকটিসের সময় কিছু কিছু আমি রোমান স্ক্রিপ্টের হয়তো জিনিস দিলাম সেই জন্য। সেটা নিয়েও সমস্যা নেই, সেটার প্র্যাকটিস সেটাতে মোটামুটি জড়তা, পড়ার জড়তা ছেড়ে যাবে। তো ল এর জন্য ওয়াই আর এল ভি এগুলো প্রয়োগ হচ্ছে। লাস্টে হচ্ছে স হ, স হচ্ছে এস দিয়ে, হ হচ্ছে এইচ, র যে পালি যে এক্সট্রা ল আছে মূর্ধন্য ল, এল এর নিচে ডট দেওয়া হয়। আর অনুস্বারের জন্য জেনারেলি এম এর নিচে ডট দেওয়া হয়। এটা হলো স্ট্যান্ডার্ড পালিটেক সোসাইটির যেটা ফলো করা হয়। এছাড়া তোমরা কোনো কোনো বইতে দেখবে এম এর উপরে ডট দেওয়া হয়, এবং একটু পুরানো 50-এর দশকের বই হলে সেখানে এই রকম একটা অক্ষর প্রয়োগ হয়, মানে এন এর নিচেটাকে জে এর মতন করে পাঠিয়ে দেওয়া। দেখে রাখো রিচ ডেভিসের যে ডিকশনারি আছে, মোটামুটি পালিতে স্ট্যান্ডার্ড পালিতে ইংলিশ ডিকশনারি, সেইটি এইরকম ভাবে মুদ্রিত। তো জেনে রাখা, মেনলি এইটা ইউজ হয় সবচেয়ে বেশি, এটা কম, এটা একেবারেই হয় না এখন। ওই পুরানো যে বই বা পিডিএফ যেগুলো রয়ে গেছে সেগুলোতে এইভাবে দেখা যায়। ওভারঅল পালি যতগুলো লেটার আছে সব এইভাবে হলো। এছাড়া লিঙ্গুইস্টিক্স পোর্শনে যেহেতু সংস্কৃত থেকে পালিতে শব্দের বিবর্তনগুলো দেখা হয়, তো কালে ভদ্রে সংস্কৃত শব্দগুলো রোমান স্ক্রিপ্টে লেখা থাকে। কালে ভদ্রে না, মোটামুটি গ্রুপ বি যে পোর্শন আছে, গ্রুপ এর এটা ক্লাস হচ্ছে, গ্রুপ বি যে পালি গ্রামারের 50 নাম্বার আছে, ওইখানে 10 নাম্বার বা 20 নাম্বারের বোধহয় শর্ট কোশ্চেন থাকে। সেখানে সংস্কৃত শব্দগুলো পালিতে পরিবর্তন করার থাকে, মানে যেটা তোমরা প্রথম দিকে ওয়ার্ড চেঞ্জের ব্যাপারগুলো দেখেছো। তো ধরা যাক সাবস্তি, কোশ্চেন তো থাকে ইংরাজিতে, সেক্ষেত্রে এটা আর বাংলায় মানে লেখা থাকবে না, সেই ক্ষেত্রে রোমান স্ক্রিপ্টে এটা লেখা হবে। তো রোমান স্ক্রিপ্টে লেখার জন্য তালব্যস্যটা তাহলে লাগবে এখানে। বা ধরা যাক এখানে শব্দটা দিল ঋষি, ঋ তো পালিতে নেই,
মূর্ধন্য পালিতে নেই, তাহলে রোমান স্ক্রিপ্টে লেখা হবে কীভাবে? তো এই জন্য সংস্কৃতের জন্য যে বর্ণগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। তো স্বরবর্ণের মধ্যে কি কি পালিতে বাদ যাচ্ছে? অ, আ আছে, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, এইখানে রি লি থাকে। রি যে হচ্ছে, রিটাকে লেখা হয় আর এর নিচে ডট দিয়ে। এছাড়া সংস্কৃতে একটা দীর্ঘ রি হয়, আমি এটা উল্টোই লিখলাম, যাই হোক। এই হলো সিঙ্গেল রি, এটা আর এর নিচে ডট, আর রি লিখে নিচে আবার রিকার দেয় একটা, এটা দীর্ঘ রি। অনেকে ডবল রি বলে, ওইটি বলবে না, ডবল বলে কিছু হয় না, এটা দীর্ঘ রি। যেমন হর্ষ ই দীর্ঘ ই, তেমন হর্ষ রি, আর এটা দীর্ঘ রি। তো দীর্ঘ স্বর যেমন এই ওপরে বার দেয়া হচ্ছে, তাহলে দীর্ঘ রি এর জন্য এখানে একটা বার দেয়া হয়। রি, ঋষি বললে রি, স্বরটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এই এ গেল রি, তারপর লি যেটা হয় এল এর নিচে গোল্লা পাকানো হয়, মানে এটা ডট না, ডট দিলে নিচে যে মূর্ধন্য ল ছিল সেইটা হয়ে যাবে। লি এর জন্য এল এর নিচে একটা গোল এরকম পাকানো হচ্ছে। এছাড়া এ এর পরে ওই আছে, ওই এর জন্য এ আই লেখা হয়, আর ও এর পরে ও আছে, ও এর জন্য এ ইউ এটা লেখা হয়। এটা কোথায় কি লেখা হয় তোমাদের হয়তো মনে হতে পারে এটা আবার কি নতুন জিনিস। অ্যাকচুয়ালি এই যে অনির্বাণ সুদীপ্ত আমরা যেভাবে লিখছি সেটারই একটা মডিফাইড ভার্সন, আর কিছু না। এটা যে খুব জটিল হবে তা না, কিছু জায়গায় শুধু অ্যালার্ট থাকতে হবে যে যে জায়গায় নর্মাল ইংরাজি থেকে এক্সট্রা ক্যারেক্টারগুলো ইউজ হচ্ছে সেই জায়গায়, আদারওয়াইজ সেখানে খুব যে বেশি জটিলতার কিছু আছে তা না। স্বরবর্ণের ক্ষেত্রে অ হচ্ছে এ, আ হচ্ছে এ এর মাথায় বার, হর্ষই হচ্ছে আই, দীর্ঘই হচ্ছে আই এর মাথায় বার দেয়া হচ্ছে, হর্ষ হচ্ছে ইউ, দীর্ঘ হচ্ছে এর দীর্ঘ এর মাথায় বার দেয়া হচ্ছে, ইউ এর মাথায় বার দেয়া হচ্ছে। রি লিখলে আর এর নিচে ডট, দীর্ঘ রি হলে আর এর নিচে ডট আবার উপরে বার, লি হলে এল এর নিচে একটা গোল দেয়া হচ্ছে, এ হচ্ছে ই, ওই হচ্ছে এ আই, ও হচ্ছে ও, ও হচ্ছে এ ইউ। এবারে এইগুলো যখন লেখা হচ্ছে এগুলো কিন্তু ইংরাজি অ্যালফাবেট না, এগুলো আমাদের ভারতীয় বর্ণমালা হচ্ছে। সেক্ষেত্রে এইটাকে আমরা এ বলবো না। এটা যখন লেখা হচ্ছে ধরা যাক বলা হলো যে কি বলবো, অতীন্দ্র যদি বলা হয়, আচ্ছা, অ তি দীর্ঘ ইয়ের জন্য এই হচ্ছে নয়ে দয়ে রফলা। এইখানে এটা এ না, এটা হচ্ছে অ, এটা টি না, এটা ত, দীর্ঘই, ন দ র অ। তো এখানে এবিসিডি না বললেই ভালো, বা এইখানে এইটার আই নয়, এটা হলো হর্ষই, এটাও না, এটা দীর্ঘই, এটা ইউ নয়, এটা হচ্ছে হর্ষই। তো চেষ্টা করবে রোমান স্ক্রিপ্টে যেটা লেখা আছে সেটাকে অ আ ক খ হিসেবে ধরা। স্বরবর্ণ গেল। ব্যঞ্জন বর্ণেও পালিতে অনেক কিছু মিসিং আছে। কি কি মিসিং আছে? প্রথম হচ্ছে এখানে তালব্য স এবং মূর্ধন্য স হয়। তালব্য স অলরেডি এখানে দেখানো হলো, এসের উপরে এই সাইনটা দেওয়া, এটাকে অ্যাসেন্ডিং অ্যাকসেন্ট বলে। নামগুলো মনে রাখতে পারো, আমি চার্ট যেটা দেবো সেখানে লেখা থাকবে কোনটাকে কী বলে। এগুলো তোমাদের প্রশ্ন আসে না, জাস্ট ব্যবহারের সুবিধার জন্য বা একটু নলেজ বাড়ানোর জন্য। আচ্ছা, এবার হচ্ছে মূর্ধন্য স আসে। মূর্ধন্য স হচ্ছে এসের নিচে একটা ডট দেয়া হয়। এছাড়া বিসর্গ থাকে। বিসর্গ হচ্ছে এইচের নিচে ডট দেয়া হচ্ছে। বাকি কিছু বর্ণ আছে, যেমন অন্তঃস্থটাকে তো ওয়াই দিয়েই লেখা হচ্ছে, আমি তা আলাদা করে লিখে দিচ্ছি ওয়াই। আর কি আছে? ডয় শূন্য র এবং ঢয় শূন্য র হয়, এগুলোকে অ্যাকচুয়ালি ড ঢ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, ডি ডিএইচ। খন্দত্ব হয়। খন্দত্ব হচ্ছে অ্যাকচুয়ালি তয়ের রূপে, এটা টি হিসেবে ইউজ হবে। বিসর্গ আর কি কিছু আছে? আচ্ছা, তো এইগুলো হচ্ছে অল টোটাল রোমান স্ক্রিপ্টের বাংলা মানে পালি বা সংস্কৃতের জন্য যে বর্ণগুলো প্রয়োগ হবে সেইগুলো।
এবারে কিভাবে লেখা হয় সেটা আমি বলছি। তার আগে এই যত পর্যন্ত বলা হলো, এখান থেকে কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারে। স্যার, লিকে কি বলা হচ্ছে ওটা আরেকবার বলুন। লিকে কি বলা হয়? লিকে ওই এল এর নিচে একটা গোল বাঁকানো হচ্ছে। এই যে আমি একটা চার্ট দিয়ে দেবো, এটা আমার খেয়াল হয়নি যে রোমান স্ক্রিপ্টটা দিতে হবে, আলাদা করে একটা পিডিএফ দিয়ে দেবো, সেখানে সবই থাকবে। খণ্ডত হচ্ছে খণ্ড ত, ত আছে না, তথ তত না, এই জন্য টি দিয়েই হবে। আর কারো কিছু প্রশ্ন আছে? আচ্ছা, এবারে হ্যাঁ, শোনা যাচ্ছে না, কি বলছো? হুম, হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, লেখা দেখাচ্ছি বেসিক। এটার উপর প্রশ্ন না থাকলে তারপর দেখা পাবে। আচ্ছা, এবারে এটা হলো মেন লেটারগুলো শুধু হলো। এবারে কিছুটা থিওরির জায়গা বুঝতে হবে কিভাবে আমাদের ভারতীয় ভাষা লেখা হয়। তো এখানে বেশ কিছু থিওরিটিক্যাল কথা আছে, এটা আমি বলছি না, পড়বে এখান থেকে যেটা বলার বিষয়, এই লাস্টে যেটা আছে যে বাংলায় যদি ক লেখা হয় বা আমাদের ভারতীয় অন্যান্য ভাষায় যদি হয়, দেবনাগরী যে ক লেখা হচ্ছে এইরকম, এইখানে কি হচ্ছে, এইটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ নয়, এইখানে একটা অ জুড়ে আছে। সিঙ্গেল যে ব্যঞ্জন বর্ণ হবে সেটাকে হসন্ত দিয়ে লেখা হয়, মানে এটা হলো অ্যাকচুয়াল ক, এর সাথে হচ্ছে একটা অ জুড়ে আছে। যদি কা লেখা হয় তাহলে ক মানে কয়ে হসন্ত প্লাস একটা আ আছে এখানে। এই হসন্তের জায়গাটা তোমাদের এটার সঙ্গে ফ্যামিলিয়ার হতে হবে। মানে সিঙ্গেল ব্যঞ্জন মানলে সেখানে একটা হসন্ত বসানো হয়, আর যদি এরকম ক লেখা আছে তার মানে এখানে একটা অ ঢুকে আছে। যদি আমরা উঙ্গ লিখি তাহলে মানে উঙ্গ তার সঙ্গে একটা অ জুড়ে আছে, মানে এটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ নয়। এখানে যদি আমরা তয় রফলা লিখি তার মানে এটা ত আছে, এখানে র আছে এবং একটা অ আছে, এটা শুধু ত আর র নয়। তয় রফলা যদি হসন্ত বসানো হয় তাহলে এই অটা কেটে যাচ্ছে, হসন্ত দেয়া নেই মানে সেখানে শেষে একটা অ জুড়ে আছে। হলো, ধরা যাক আমরা এখানে নয়ে দয়ে রফলা লিখলাম, তার মানে এখানে ন আছে, বারবার রোমান স্ক্রিপ্ট হয়েছে, ন আছে, দ আছে, র আছে এবং আবার একটা অ আছে শেষে। বোঝা গেল? নয়ে দয়ে রফলাতে কি কি ব্যঞ্জন আছে? ন আছে, দ, র, নয়ে দয়ে রফলা, তিনটে ব্যঞ্জন বর্ণ। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণকে হসন্ত দিয়ে লিখতে হবে, না হলে সেখানে একটা অ অ্যাড হয়ে যাবে, আর লাস্টে একটা অ হচ্ছে, মানে নয়ে দয়ে রফলা হসন্ত থাকলে তাহলে এই অটা কাটা যেত। ধরা যাক এখানে আমরা লিখলাম নয়ে তয়ে হসন্ত, তাহলে এইখানে শুধু ন আছে আর একটা ত আছে। কিন্তু নয়ে তয়ে এইভাবে লেখা থাকলে এখানে ন আছে, ত আছে এবং শেষে একটা অ আছে। হলো, এই জিনিসটা একদম বেসিক। এই পার্টিকুলার জায়গাটা বুঝতে পারলে এবং এই বর্ণগুলো কিভাবে সিরিয়ালগুলো হচ্ছে এইটা বুঝলে অনেকটা সরল হয়ে যাবে। লিঙ্গুইস্টিক্সের যে চেঞ্জগুলো যখন হচ্ছে, প্রথম বর্ণে চেঞ্জ হচ্ছে না পরের বর্ণে চেঞ্জ হচ্ছে নাকি দুইয়েরই চেঞ্জ হচ্ছে, বিপর্যয় হচ্ছে, এগুলো আমি ক্লাসের শেষের দিকে বলছি, তো সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং বর্ণগুলোর যে পূর্বাপর্য যদি বলা হয়, কোনটা আগে আছে কোনটা পরে আছে সেটা বুঝতে হবে। ধর্মপদে একটা খুব সুন্দর আছে, কি অক্ষরাণং সন্নিপাতং জয়্যা তেষং গুব্ব পরাণিচ, এরকম সবে মহাপুরুষ মহাপঞ্য়তি বুঝছি, এরকম বুদ্ধের একটি কথা আছে যে যিনি অক্ষরের পূর্বাপর্য বোঝেন, কোনটা পূর্বক্ষর কোনটা পরের অক্ষর। আরও আছে বিততন অনাদন, এরকম শ্লোক ছিল। যাই হোক, তো মোট কথা তিনি হলেন মহাপুরুষ বা তিনি হলেন মহাপ্রাজ্ঞ। তো ব্যাকরণ শাস্ত্রকে ভারতবর্ষে চিরকালই একটা উচ্চ মর্যাদা দেয়া হয়েছে।
এরপরে ব্যাকরণের যে মানে কত চর্চা হয়েছে সেটার নমুনা পাবে, মানে এই ক্লাসেরই বর্ণ সম্পর্কে বলা হবে। তো এই জিনিসটা বুঝতে হবে যে হসন্ত দিলে তবে সেটা সিঙ্গেল ব্যঞ্জন হবে, হসন্ত না থাকলে সেখানে একটা অ জুড়ে থাকবে। আর আরেকটি হচ্ছে আমরা মুখে যেভাবে উচ্চারণ করছি সেইভাবে বর্ণগুলো সিরিয়ালি তৈরি হচ্ছে। মানে এখানে যদি ব্যঞ্জন শব্দটা হয় আমরা কি বলি, বয়ে জফলা, তাহলে বয়ে জফলা। আবার এখানে হসন্ত নেই মানে এখানে একটা অ ধরা হবে। তারপরে ইংয়ে জয়ে, ইং জ, সিঙ্গেল বর্ণের জন্য হসন্ত বসানো হচ্ছে। ইংয়ে জয়ের সাথে হসন্ত নেই, তাহলে আবার একটা অ বসলো। তারপরে ন, তারপরে আবার একটা অ বসলো। তো এই জিনিসটা মোটামুটি বুঝতে হবে। এইভাবে তোমাদের কোনো কিছু কোশ্চেন আসবে না, এক্সপ্লেন করেও কিছু দেখাতে হবে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য এই কনসেপশনটা বুঝতে হবে। এই বিষয় হলো। এবারে লেখার কথাটা একজন বলছিল যে সৈকত বোধহয়, তো লেখা কিভাবে হবে রোমান স্ক্রিপ্টে। তো এই যে বাংলায় যে বর্ণগুলো যে সাজানো হচ্ছে যেভাবে, বর্ণের যে পূর্বাপদ এই অনুযায়ী রোমান স্ক্রিপ্টে হবে। কীরকম, ব্যঞ্জন শব্দটাকেই যদি আমরা এখানে লিখি, ব্যঞ্জনে কি আছে, ব আছে প্রথমে, এইটা অ্যাকচুয়ালি ভি হয়, মানে ব ব্যঞ্জন এরকম উচ্চারণ হয়। তো রোমান স্ক্রিপ্টে বি দিয়ে লেখা হবে। ভি হলো অন্তস্থ জ কীভাবে হয়, ওয়াই, অ আছে এ, ইং জ, অ আছে, তারপরে ন, তারপরে অ। এইটা হলো রোমান স্ক্রিপ্ট। এবার এইটাকে যদি তোমরা এমনি ইংরাজির মতন আমরা লিখি, কি লিখবো, দুটোর মধ্যে কি খুব তারতম্য আছে? খালি এখানে বি এর জায়গায় ভি ইউজ হচ্ছে, ইংয়ের জায়গায় এই স্পেশালটা ব্যবহার হচ্ছে, আর লাস্টে একটা অটা ইউজ হচ্ছে। অটা কেন হচ্ছে, কেননা এই নটা যখন লেখা হচ্ছে নয়ের শেষে একটা অ আছে বলে অ আছে, মানে বাংলায় আমরা ব্যঞ্জন বলছি, সংস্কৃত বা পালি উচ্চারণে ব্যঞ্জন উচ্চারণ হবে। আর একটা মনে রাখবে, ধরো যদি রাম বলা হয়, আমরা লিখছি এরকম রাম, কিন্তু ইংরাজি লিখতে গেলে আমরা এইভাবে লিখব। কিন্তু রোমান যখন হবে তখন এটা রা আ আছে, আ গেল, এখানে একটা এ বসবে। তো প্রতি ক্ষেত্রে এই উচ্চারণ যাই হোক না কেন, অক্ষরটা যেভাবে লেখা হয়েছে, অক্ষর লেখার যে পদ্ধতি সেইটা ফলো করে এই জিনিসটা হবে। এই জন্যই বর্ণ বিশ্লেষণের ব্যাপারটা এখানে বলা হলো। এবারে যে কয়েকটা শব্দ আমরা রোমান স্ক্রিপ্টে লিখে দেখি, যেমন এই বসন্তটা তো এখানে হলো, বিশাল লেখা হলো। সাবস্ত্রী যদি লেখা হয় কি হবে, সাবস্ত্রীর তালব্যস্যা হচ্ছে এই শ্রা এস, তালব্যস্বয়ে রফলা আকার ব, এইটা ওই অন্তস্থ ব হয়, শয়ে তয়ে দীর্ঘই। মুখে বানান যেভাবে পড়া হয় ওইভাবে পড়লে একদম মুখে মুখে হয়ে যাবে, খালি স্পেশাল ক্যারেক্টারগুলো মাথায় রাখতে হবে। আমি একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, ওখান থেকে বাড়িতে একটু অভ্যাস করে দেখতে পারো। তবে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, কেননা তোমরা রোমান স্ক্রিপ্টে লিখবে না, শুধু পড়ার জন্য এটা কাজে লাগে। এটা হলো, ধরা যাক স্বরবর্ণ শব্দটা আমরা লিখছি। স্বরবর্ণ কি, শয়ে বয়ে, এইখানে একটা ব হয়। অ্যাকচুয়ালি সংস্কৃত বা পালিতে প্রায় 90% ক্ষেত্রে হচ্ছে ব উচ্চারণ হয়, মানে ভি যেটা, আর ব যেটা বি দিয়ে প ফ ব ভ, এটা খুব কম ক্ষেত্রে ব্যবহার হয়, মানে প্রায় র্যান্ডামলি সব জায়গায় ভি বসিয়ে দিলেও চলে। বটা ব্যবহার হয় খুব কম। কোথায় ব্যবহার হয় সেটা আলাদা বিষয়, তোমাদের অতটা আপাতত দরকার নেই। তো শয়ে বয়ে, র, ব, বর, রয়ে বর্ণ, মানে স্বর বর্ণ, এই ধরনের উচ্চারণ। তো তোমাদের এত স্বরবর্ণ বলার দরকার নেই, বাংলার মতো স্বরবর্ণ বলতে পারো। তবে লেখার জায়গাটা এটা বুঝে নিতে হবে যে এইটা শয়ে বয়ে, এইটা র, এইটা ব, আর এইটা ন, মূর্ধন্যয়ের রেপ, এনের নিচেই যেন ডটটা বসছে।
এইটুকুই হচ্ছে বেসিক জিনিস। আর এই জায়গা থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দেয়া থাকছে, এটা প্রত্যেকে নোট করে নেবে। মোটামুটি 10-12খানা একটু কঠিন কঠিন শব্দ রোমান স্ক্রিপ্টে লিখে আনবে। এখানে সমস্ত কিছু দেয়া হলো, আমি আরেকটা চার্ট মতো দিয়ে দেবো। তো ধরো কীরকম কঠিন, এই তিরুবন্তপুরম, তারপর মানে হিস্ট্রির বিভিন্ন যে শব্দ যদি হয় বড় সড়ো, ওই বিভিন্ন রাজাদের উপাধি টুপাধি থাকতো না, বিক্রমাঙ্ক দেবচরিত বা রাজতরঙ্গিনী, এইরকম কঠিন কঠিন নাম, সেইগুলো 10-12খানা 20খানা যার যতগুলো ইচ্ছা লিখে একটু দেখাবে। রোমান স্ক্রিপ্টের এখান থেকে একটা প্র্যাকটিস হবে, ঠিক আছে? আচ্ছা, রোমান স্ক্রিপ্ট কীভাবে লিখতে হবে, এই যে যা কিছু বলা হলো, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে? স্বরবর্ণটা আরেকবার বলবেন, ওখানে নেটটা না শুনতে পাই। শয়ে বয়ে মানে বাংলায় আমরা যেভাবে বানান করি ওইভাবে এটাকে ধরা হবে। মানে শয়ে বয়ের জন্য স এ বয়ে অ গেল, মানে শয়ে ব। র মানে র লিখলে কি বললাম, অ জোড়া থাকে, র হলো। ব যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি দিয়ে লেখা হচ্ছে, মানে অন্তস্থ ব হয় বলে। আর নয়ের এ হচ্ছে র আর এন ডট এ। এইভাবে তোমাদের যে প্র্যাকটিস সেটটা দেবো ওখান থেকে একদম একটা একটা অক্ষর থেকে পুরো দেয়া আছে। ওটাকে যদি ধরে ধরে পড়ো, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো আমি একবারে গোটা এতখানি উদাহরণ দিচ্ছি, ওটা দুটো পার্টে আছে, সিঙ্গেল আকার ইকার দিয়ে একখানা পার্ট আর একটা যুক্তাক্ষরের পার্ট। তো সহজ পাঠে যেমন হয় অনেকটা ওই স্টাইলে বানানো আছে, তো খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে? না হলে আমি নেক্সট টপিক শুরু করব। ঠিক আছে, তো এই মোটামুটি রোমান স্ক্রিপ্টের ব্যাপার গেল। এরপরে যেটা আছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এবারে এই অক্ষরের এগুলো আমরা দেখব। এখানটায় অনেকটা লেখাটা ডিটেলসে আছে যে কিভাবে আমাদের বর্ণবিধি অক্ষরগুলো কিভাবে লেখা হয়, এটা পড়ে নেবে। এছাড়া রোমান স্ক্রিপ্টের এটাও আমি দিয়ে দেবো, সেখান থেকেও অনেকটা ক্লিয়ার হবে। আর এখানে যুক্তাক্ষরের প্রসঙ্গে বলা হয়েছে ওই যেটা বললাম আমরা, যে পরপর যে যুক্তাক্ষর মুখে যেভাবে বলছি, নয়ে তয়ে, তার মানে ন আছে ত আছে, নয়ে দয়ে রফলা, ন দ র আছে। শয়ে টয়ে রফলা যদি বলা হয় তাহলে স আছে, ট আছে, রফলার জন্য র আছে, আর শেষে একটা অ ধরা হচ্ছে। তো ধরা যায় এখানে লেখা হলো রাষ্ট্রে, তাহলে একারটা এখানে দেখে মনে হচ্ছে একারটা আগে আসে, কিন্তু মুখে আমরা কি বলবো, শয়ে টয়ে রফলা একার, তাহলে শয়ে টয়ে রফলা এখানে একার, একারটা যে শেষে হচ্ছে, রাষ্ট্রে এ উচ্চারণটা শেষে হচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। মানে এখানে একার আগে আছে, মানে এটা একার প্রথম বর্ণ, এইভাবে হবে না। ধরা যায় এখানে বলা হলো শিব, তাহলে এখানে তো ইকারটা আগে আছে না, এটাকে শয়ে ইকার, তাহলে শয়ে ইকার, এইভাবে ধরা হবে। রোমান স্ক্রিপ্টে লেখারও সময় তাই হবে, মানে রাষ্ট্রে হচ্ছে রয়ে আকার, শয়ে টয়ে রফলা একার, এই ধরনের হবে রাষ্ট্রে। রোমান স্ক্রিপ্ট আপাতত তোমাদের এই লিঙ্গুইস্টিক্স পোর্শনের এতে খুব একটা লাগবে না, তবে এটা যেহেতু কোরিলেটেড এই জন্য কিছুটা মানে টুকটাক রোমান স্ক্রিপ্টের হয়তো কোশ্চেনে থাকবে, ওই ট্রিটমেন্ট অফ রিলি এই ধরনের প্রশ্ন থাকে, ওই জন্যই জাস্ট বলা হলো। এটা মেইন যেটা লাগবে সেটা হলো ওই গ্রুপ সি পোর্শন, ফার্স্ট পেপারের গ্রুপ সি যে ট্রান্সলেশন থাকবে সেইখানে, এটা একটা পূর্ব মানে আগে অ্যাডভান্স জিনিসটা দেওয়া হলো। এবং এই যে এত বর্ণ সম্পর্কে এত কিছু বলা হচ্ছে, এটার সঙ্গে রিলেটেড বলে একসাথে পড়ে নিলে এটা সুবিধা হবে। এখানে ব্যঞ্জন বর্ণ সম্পর্কে এই সব ডিটেলসগুলো বলা হয়েছে, যে ব্যঞ্জন বর্ণ না মানে যুক্তাক্ষর কিভাবে লেখা হয় সেই প্রসঙ্গে।
আশা করি এখানটা পড়ে নিলে খুব একটা অসুবিধা হবে না, যে বিষয়টা বললাম সেটাই একটু ধরে ধরে লেখা আছে। এরপরে 5 নম্বর যে টপিক আছে, এইটা ভীষণ জটিল বিষয়। জটিল বলবো না, মানে অনেক ব্যাপ্ত বিষয়, অনেক কিছু জিনিস আছে, মানে বর্ণের যে শ্রেণী বিভাগ কিভাবে হয় না হয় সেই বিষয়। তো তো পালি যে বর্ণমালা আছে তার কিছুটা শ্রেণীবিভাগ, কিছুটা না অনেক কিছুই আছে শ্রেণীবিভাগ, সেটা দেখতে হবে। তো প্রথম হচ্ছে যেটুকু বলার, যে স্বরবর্ণগুলো যে আছে, বর্ণগুলো এখানে লিখছি। স্বরবর্ণ হচ্ছে অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘ, এ আর ও। এর মধ্যে থেকে অ, হর্ষই আর হচ্ছে হর্ষৌ, এই তিনটে হচ্ছে হর্ষস্বর। আর বাকি যেগুলো পড়ে আছে তার মানে আ, দীর্ঘই, দীর্ঘ, এ আর ও, এরা হচ্ছে দীর্ঘস্বর। হলো। আর যদি সংস্কৃতের আমরা দেখি, সংস্কৃতের ক্ষেত্রে যে ওই এবং ও আছে, এরাও হচ্ছে দীর্ঘস্বর। রি লি এর ক্ষেত্রে এদের আবার ডবল ভার্সন আছে, হর্ষ রি, দীর্ঘ রি, হর্ষ লি, দীর্ঘ লি। তার মধ্যে রি এবং লিটা ডবল আমরা পাবো, মানে হর্ষ রি এবং দীর্ঘ রি লিঙ্গুইস্টিক্স পড়তে গেলে কিছু এক্সাম্পলে থাকবে। বাংলায় আমরা দীর্ঘ রি দেখি না, তবে যেহেতু সংস্কৃতের একটু ব্যাপার আছে, এগুলো থাকবে। এখানে আরেকটি জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই যে 4টি বর্ণ আছে, এ, ওই, ও, ঔ, এই বর্ণগুলোকে সংস্কৃতে বলা হয় সন্ধ্যাক্ষর। সন্ধ্যাক্ষর, অটা হবে না, ক্ষীয়র, মানে সন্ধি যুক্ত। এগুলো নোট করবে, এগুলো মানে স্মৃতি থেকে বলা হচ্ছে অক্ষর। সন্ধি যুক্ত অক্ষর মানে সন্ধির মাধ্যমে এই অক্ষরগুলো তৈরি। কীরকম, যেমন এই যেমন মহা যুক্ত ইস যদি বলা হয়, তাহলে এখানে মহার আ আছে, ইসের দীর্ঘই আছে, এই দুটো কম্বাইন হয়ে হচ্ছে এ, এই জন্য এটা মহেশ হয়। এই একার যে আছে, একার আসলে আ, ই বা অ, ই, এটার কম্বাইন ক্যারেক্টার। অনুরূপে আমি সন্ধির নিয়ম আর বলছি না, মানে এ, ওই, ও, ঔ, এগুলো হচ্ছে দুখানা করে বর্ণের সংযোগে তৈরি হয়। তো এই জন্য সন্ধ্যাক্ষর বলে, সন্ধির মাধ্যমে, সন্ধি কার, দুজনের মধ্যে তো সন্ধি হয়, তো কম্বাইন ক্যারেক্টার। ইংরাজিতে এগুলোকে ডিপথং বলে। ডিপথং শব্দটা পাবে লিঙ্গুইস্টিক্সের এতে। ডিপথংয়ের অর্থ বোঝায় যে দুইটি স্বরবর্ণের কম্বিনেশন। বেসিক্যালি যখন আমরা বাংলায় ওই বলছি, আচ্ছা এটা ও হয়ে যাচ্ছে, ওই যদি বলা হয় তাহলে ও আছে প্লাস ই আছে, ওই, ও আর ই দুটো স্বরবর্ণের কম্বিনেশন, এই জন্য ডিপথং বলছি। তো এ, ও, ওই, ও, এইগুলোর সংস্কৃতে যে আছে সেগুলো পালিতে বিবর্তিত হয়ে যায়। একটা তো মোটামুটি জানো যে পালিতে ওইটা এ হয়ে যায়, ওটা ও হয়ে যায়, আরও কিছু পরিবর্তন আছে, ওটার উপর প্রশ্ন থাকে, তো এগুলোকে ডিপথং বলে। তাহলে সন্ধ্যাক্ষর বা ডিপথং, স্পেলিংটা আমার ভুল হতে পারে, ডিআই পি এইচ পি বোধ হয়, THONG, এটা বোধ হয় স্পেলিং হবে। এই যেটা বাংলায় হচ্ছে সন্ধ্যাক্ষর, মানে এ, ও, ও, ওই, এ, ওই, ও, ও, এই 4টি বর্ণ। তো এখানে স্বরবর্ণের ক্লাসিফিকেশন ব্যাপারটা হলো। হর্ষস্বর দীর্ঘস্বর কেন বলে, সেটা তো হর্ষস্বর শর্ট উচ্চারণ হয়, দীর্ঘস্বর একটু দীর্ঘ টেনে উচ্চারণ হয়। হিন্দিতে দেখবে ছোটা ই, বড়া ই এরকম বলে। তো এই জন্য হর্ষ দীর্ঘ বলা হচ্ছে। সন্ধ্যাক্ষর বা ডিপথং হচ্ছে দুটো স্বরবর্ণের কম্বিনেশন হচ্ছে। এই এখানে স্বরবর্ণের প্রসঙ্গ গেল।
এরপরে ব্যঞ্জন বর্ণের ব্যাপারটা দেখা হবে। ব্যঞ্জন বর্ণের ব্যাপার দেখার আগে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে যে আগে এই ছবিটা একটুখানি আঁকি। ধরা যাক এখানে একটা নাক হচ্ছে, এটা যদি মোটামুটি একটা মানুষের ইয়ে হয়, মানে মুখের ছবি হয়, তো এখানে এই যে শ্বাসনালী চলে যাচ্ছে এখানে এইরকম। আচ্ছা, তো এখানে মোটামুটি এই যে এটা নাকের যে ছিদ্র, এটা মুখ হচ্ছে, জিভটা আরেকটু না টানা হোক, এখানে শ্বাসনালী যে আছে, এখানে এই দুটো ধরা যাক যে ভোকাল কর্ড আছে, নিচে এদিকে ওই ট্রাকিয়া টাকির এসব হচ্ছে, এগুলো আপাতত দরকার নেই। তো বেসিক্যালি এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর যে ডিভিশন যেগুলো আছে, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এগুলো সবই হচ্ছে সাউন্ডগুলো কিভাবে প্রবিশ হচ্ছে তার ভিত্তিতে। তো ভারতীয় ভাষাগুলোতে, বা আমরা যদি শুধু পালিকেই বলি, সমস্ত সাউন্ডগুলো হচ্ছে ফুসফুস থেকে শ্বাসবায়ুটা যখন বের হচ্ছে তখন উৎপন্ন হচ্ছে, মানে এই নিচের দিক থেকে বাইরের দিকে হাওয়াটা বের হচ্ছে। কোনো কোনো ভাষা এমনও আছে আফ্রিকার দিকে, যে হাওয়াটা ভিতর দিকে নেওয়ার সময় অনেক সাউন্ড তৈরি হয়। তো যাই হোক, ভারতীয় ভাষাতে জেনারেলি এটা হয় না, পালিতে তো একেবারেই হয় না, মানে ফুসফুস থেকে হাওয়াটা বাইরের দিকে বের হচ্ছে। এই যে হাওয়াটা যখন বেরোচ্ছে তখন এই সমস্ত আমি যে এত কথা বলছি, এই সমস্ত সাউন্ড হচ্ছে এই হাওয়া যে বের হচ্ছে তার এতে। এবারে মানে এটা তো জাস্ট একখানা মানে নলের মতো, তার ভিতরে হয়তো কোনো জায়গায় একটু খোঁজ আছে, তো হাওয়াটা বেরোচ্ছে তার মধ্যে থেকেই এই এত কিছু কথাবার্তা, এত যে বর্ণগুলো অ আ ক খ সব উৎপন্ন হচ্ছে। তো ডেফিনেটলি তাহলে এখানে কিছু ব্যাপার আছে যেটার জন্য আলাদা আলাদা বর্ণগুলো হচ্ছে। বাঁশি বাজালে বাঁশির এরকম যে ফুটোগুলো থাকে, এইগুলোতে এক একটা জায়গায় প্রেস করলে এক একটা স্বর উৎপন্ন হয়। বা বাঁশির সাউন্ড আমরা দেখি একরকম হচ্ছে, সানাইয়ের সাউন্ড একরকম হচ্ছে, আরও যে বিদেশি যে বিভিন্ন যে ইয়েগুলো আছে, মানে হাওয়া দিয়ে যে বাদ্যযন্ত্রগুলো হয়, সুশির বলে এগুলোকে, সেইগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই আকারের তারতম্যের জন্য সাউন্ডগুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে সিমিলারলি হচ্ছে যে ফুসফুস থেকে হাওয়াটা যখন বেরোচ্ছে এবং এইখান থেকে এই ভোকাল কর্ড, এখানে যে মুখবিবর যেটা আছে, নাকের যে ইয়ে আছে, এইখান থেকে হাওয়াটা যখন বেরোচ্ছে, তো এই যে বিভিন্ন জায়গাগুলো, এগুলো মুভেবল, এগুলো বিভিন্ন জায়গায় বাধা দেয় বা হাওয়াটা গিয়ে আটকা পড়ে, দিয়ে বিভিন্ন বর্ণগুলো উৎপন্ন হয়। বিভিন্ন জায়গাতে বাধা পাওয়ার জন্য বিভিন্ন বর্ণগুলো উৎপন্ন হয়। তো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এবং এই যে কনসেপশন আছে, এই কনসেপশনের উপর ভিত্তি করেই এই বর্ণের বিভাগগুলো হচ্ছে। তো এই জায়গাতে 3টি টার্ম ইউজ হয়, এগুলো ট্র্যাডিশনালি আমার যে বেদাঙ্গ যে নাম শুনেছে তার মধ্যে শিক্ষা বলে যে একটি গ্রন্থ আছে, তো শিক্ষা শাস্ত্রের মধ্যেই এই বিষয়গুলো আছে। এগুলো সংস্কৃতে প্রচলিত, এবং পালিতেও, পালি ব্যাকরণের মধ্যেও এই উচ্চারণের যে থিওরিগুলো ইউজ আছে। তো বেসিক্যালি এগুলি 3টি টার্ম আছে, একটি হচ্ছে স্থান, একটা হচ্ছে করণ, আর একটা হচ্ছে প্রযত্ন। স্থান মানে কি? স্থান হচ্ছে জেনারেলি মুখের মধ্যে এই যে জায়গাটা আছে, এটাকে বলা হচ্ছে কণ্ঠ, তারপরে এখানে হচ্ছে তালু, এই যে আপার পোর্শন আছে এটাকে বলা হচ্ছে মূর্ধা, এই হলো দাঁত মানে দন্ত,
আর হচ্ছে এখানে ওষ্ঠ, আর নাককে ধরলে হচ্ছে নাসিকা। এইখানে যেহেতু হাওয়া ফুসফুস থেকে বাইরের দিকে যাচ্ছে, তাহলে প্রথমে জায়গা হচ্ছে কণ্ঠ, তারপরে তালু, তারপরে মূর্ধা, তারপরে দন্ত, তারপরে হচ্ছে ওষ্ঠ, 5 নাম্বার, ষষ্ঠ হচ্ছে নাসিকা। এই যে 1 থেকে 6 এইগুলো হচ্ছে স্থান। তো স্থান বলার কারণ হচ্ছে যে এই জায়গা থেকে বিভিন্ন বর্ণগুলো উৎপন্ন হয়। তোমরা মোটামুটি কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ এই ব্যাপারগুলো শুনেছ। তো এই জায়গা থেকে এক একটা লেটার উৎপন্ন হয়। এই জায়গাগুলো বুঝতে হবে, এটা আমি এমনি পড়াচ্ছি না, কেননা এই তালব্যী ভবন, মূর্ধন্যী ভবন, তারপরে এই সব জিনিসগুলো আছে, মানে ফোনেটিক্যাল চেঞ্জ থেকে শুরু করে এইটা নিয়েই লিঙ্গুইস্টিক্সের সব কিছু। তো তার ফান্ডামেন্টালগুলো বুঝতে হবে। এইগুলোকে স্থান বলে, কেননা এই জায়গা থেকে উচ্চারণগুলো উৎপন্ন হয়। এবং আরেকটি বিষয়, এইগুলো সব মুখের আপার পোর্শনে থাকে এবং এই পার্টসগুলো হচ্ছে স্থির। এটাও একটা কারণ যে স্থির, স্থিতি, এই যে শব্দগুলো আছে সেই স্থাবর, সব স্থা ধাতু থেকে আছে, স্থির বোঝাচ্ছে, এই অর্থে এগুলো স্থান। লোয়ার পার্টে যেগুলো আছে মেনলি এটা জিভটাকেই ধরা হয়, এইটা হচ্ছে বলা হয় করণ। এবং জিভের 4টে পার্ট ধরা হয়। জিভের একদম শুরুর অংশটা, শুরুর অংশের পরের অংশটা, মিডিল পার্টটা আর লাস্ট পার্টটা। এটাকে 1 নাম্বার হচ্ছে বলা হয় জিহ্বাগ্র, জিহ্বার যে অগ্রভাগ। 2 নাম্বার হচ্ছে জিহ্বাগ্র, এটাকে ভাঙলে হচ্ছে কি জিহ্বা, তার সাথে উপ, তার সাথে অগ্র। শব্দ হয়তো কঠিন, কিন্তু তার অর্থ আছে। সংস্কৃত শব্দের একটা বড় জিনিস হলো যে সেটাকে পুরো ডিভাইড করে মিনিংটা এক্সপ্লেন করা যায়। তো উপাগ্র মানে কি? উপ মানে হচ্ছে নিকটে, যেমন উপনগর মানে কি নগরের কাছাকাছির যে জায়গা, মফস্বল। নগরের মানে মেন সিটির চারপাশে একটু না গ্রাম না শহর, মিডিল একটা পোর্শন থাকে, সেটা উপনগর বলা হয়। তেমন জিহ্বার উপাগ্র মানে জিহ্বার কাছের অংশ, মানে অগ্রের কাছের অংশ, অগ্র নয়, অগ্রের নিকটবর্তী অংশ। এইটা এইটা হচ্ছে জিহ্বাগ্র। এটা হচ্ছে জিহ্বা মধ্য, লাস্ট হচ্ছে পশ্চাৎ জিহ্বা। 3 আর 4। আচ্ছা, এইখানে যে 1 থেকে 3 লোয়ার পার্টের যেটা আছে 1 থেকে 4, এগুলোকে বলা হচ্ছে করণ। কেন? এরা ক্রিয়াশীল হয়, জিভটা ওঠানামা করে কথা বলার সময়তে। জিভের সামনের পোর্শনটা বা এই মিডল পোর্শনটা, এই 4টে পার্টই ওঠানামা করে এই সাউন্ডগুলো প্রডিউস হয়। এবং জেনারেলি এই জিহ্বার যে অগ্রভাগ সেটা গিয়ে এইখানে টাচ করে, এখানে টাচ করে, মিডিল পার্টটা হয়তো এখানে টাচ করছে, মানে কাছাকাছি যে জায়গাগুলো আপার পোর্শনে আছে, উপরের অংশ নিচের অংশ টাচ করে বা কাছাকাছি অগ্রসর হয়, দিয়ে বিভিন্ন বর্ণগুলো উৎপন্ন হয়। তো লোয়ার পার্টের যে জায়গাগুলো আছে এগুলোকে বলা হয় করণ। স্থান হচ্ছে আপার পার্ট, করণ হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্টগুলো স্থির থাকে, লোয়ার পার্টগুলো গতিশীল হয়। প্রযত্নটা কি? প্রযত্ন মানে হচ্ছে প্রয়াস বা অ্যাকশান। কিসের অ্যাকশান? এইখান থেকে হাওয়াটা বের হচ্ছে, আর এখানে ধরা যাক এই জিভটা গিয়ে এইখানে দাঁতের কাছে চলে এলো, মানে একটা পাইপ দিয়ে জল বেরোচ্ছে, পাইপের মুখটা আমরা একটু চেপে দিলাম, তাহলে কি হবে? জল যে প্রবাহটা বাধা পাবে। যেমন হাওয়াটা যখন ফুসফুস থেকে বের হচ্ছে, স্থান আর করণ মিলে এরা গিয়ে হাওয়াটাকে নিয়ন্ত্রণ করে, তার ফ্লোটাকে। কোনো সময় হয়তো সেটাকে চেপে দিচ্ছে, কোনো সময় হয়তো একটু ছেড়ে দিচ্ছে, এইরকম হয়। এই জিনিসটাকে বলে প্রয়ত্ন। এটা মেনলি 4টে হয়। একটা হচ্ছে এখানে আমি এরকম ছবির মতো নাচছি, পুরোটাই খোলা, মানে হাওয়াটা পুরো বেরোচ্ছে, জলের নল বা পাইপ একদম খোলা আছে, জল কোনো বাধা ছাড়াই বেরোচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে বিবৃত। বিবৃত মানে হচ্ছে খোলা, উন্মুক্ত।
বিবৃত হচ্ছে স্বরবর্ণ যেগুলো আছে এইগুলো উচ্চারণের সময় হাওয়াটা পুরোপুরি উন্মুক্তভাবে থাকে। তারপরে হচ্ছে পুরোটাই বন্ধ, ক্লোজ হয়ে যাচ্ছে, মানে এই লোয়ার পার্ট আপার পার্ট দিয়ে পুরো জায়গাটাকে ব্লক করে দিচ্ছে। এটাকে বলে সংবৃত। সংবৃত শব্দ হয়তো শুনে থাকবে, এই রবীন্দ্রনাথের একটা গান আছে দেখবে, নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়া সংবৃত অম্বর। তো অম্বর মানে আকাশ হচ্ছে সংবৃত, ঢাকা। কিসে ঢাকা? যে নীল অঞ্জন ঘন কুঞ্জ। অঞ্জন মানে হচ্ছে কাজল, চোখের যে কাজল হয়, তো কাজলের মতো ঘন পুঞ্জ ছায়াতে আকাশ হচ্ছে ঢাকা। তো আবৃত, ঢাকা, বন্ধ এইটি বোঝায় সংবৃত, পুরোপুরি বন্ধ। এইটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো উচ্চারণের সময় পুরোপুরি ঢাকা হয়ে যায়। এই থিওরিগুলো কাজে লাগবে, আমি পরে বলছি। এই জন্য এদেরকে স্পর্শ বর্ণ বলে। লিস্ট থেকে আমি দেখে বোঝাচ্ছি। পুরো খোলা হচ্ছে স্বরবর্ণ, পুরো বন্ধ হচ্ছে ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জনগুলো। এগুলোকে স্পর্শ বর্ণ বলে। কেন বলে পরে বলা হচ্ছে। এবার হচ্ছে হাফ খোলা হাফ বন্ধ, এটাকে বলে অর্ধ সংবৃত। ওই জলের গ্লাস হাফ ভর্তি না হাফ খোলা বলে যে একটা বলে, এখানে এই হাফ বন্ধই বলছে, অর্ধ সংবৃত। এইটা কি হয়? অন্তস্থ জ থেকে ব, জ র ল ব, এই চারটে বর্ণর হচ্ছে অর্ধ সংবৃত হয়, হাফ খোলা হাফ বন্ধ। এগুলো যে অন্তস্থ বর্ণ যেগুলো বলে, য় র ল ব। আর লাস্ট হচ্ছে অল্প খোলা থাকে, বেশিরভাগটাই বন্ধ, এটাকে বলে ঈষৎ বিবৃত। ঈষৎ মানে অল্প, বিবৃত মানে খোলা, তাহলে অল্প খোলা, বেশিরভাগটাই বন্ধ। এটা কার হয়? বেসিক্যালি দন্তস্ব এবং হ, এই বর্ণগুলো। আর আমরা যদি সংস্কৃতের দেখি তাহলে হচ্ছে তালব্যস্ব, মূর্ধন্যস্ব এখানে ইনক্লুড হচ্ছে। পালিতে তালব্যস্ব মূর্ধন্যস্ব নেই বলে এই ব্র্যাকেটে লেখা হচ্ছে। দন্তস্ব এবং হয়ের ক্ষেত্রে এইসব বিবৃত হয়, মানে একদম জিভটা উঠে গিয়ে হালকা একটুখানি ফাঁক থাকে, ওইখান দিয়ে হাওয়াটা ঘষতে বের হয়। ঘষতে বের হয় বলে উষ্ণ শ্বাসবায়ু বের হয় বলে উষ্ণধ্বনি বলে। কেন কি বলে এটা আমি পরে এখন বলছি। এইটা হলো বেসিক জিনিস। স্থান, করণ, প্রয়োগ। স্থান আপার পার্ট, করণ লোয়ার পার্ট, আর এই আপার পার্ট লোয়ার পার্ট যে বাধা দিচ্ছে কিভাবে, হাওয়াটাকে নিয়ন্ত্রণ করছে, সেইটি হচ্ছে প্রয়ত্ন, যথারীতি বিবৃত, সংবৃত, অর্ধ সংবৃত, ঈষৎ বিবৃত। এই চারটের ভিত্তিতেই সমস্ত যে বর্ণগুলো হচ্ছে, এটা শুধু ভারতীয় বর্ণ নয়, জগতে সকল ভাষার যা বর্ণ সেরকম এইভাবেই তৈরি হয়। এবং এর ইউজটা কীভাবে হয় সেইটি এবার মোটামুটি দেখানো হবে। এটা আশা করি সবাই লিখেছো, না লিখলে স্ক্রিনশট নিয়ে রাখো, আমি ভালো করে একটা চার্ট দিয়ে রাখবো, তো এই জিনিসগুলো ক্লাস নোট নিতে থাকো। আচ্ছা, এই যে টপিক বলা হলো, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে? প্রযত্ন মানে হচ্ছে, দেখো আপার পার্ট আর লোয়ার পার্ট আছে, এই দুটো পরস্পরকে মানে তার ভিতর দিয়ে তো হাওয়াটা, মুখটা একটু কল্পনা করো একটা নলের মতন। এবার ধরো তুমি একটা জলের পাইপ আছে, সেটাকে চেপে দিলে, তাহলে হাওয়াটা ফোর্সটা কমা বাড়া করবে বা তার যে গতিপথটা রুদ্ধ হবে। তো এই যে হাওয়াটা বেরোচ্ছে, মানে সেইটার কোনো সময় সংকুচিত হয়ে যাচ্ছে, কোনো সময় খোলা থাকছে, ওই জিনিসটাকে বলছে প্রযত্ন। এবং সেটা চার রকম হয়: পুরোপুরি খোলা, মানে হাওয়াটা যেমন আছে তেমন বেরোচ্ছে; পুরোপুরি বন্ধ, হাফ খোলা হাফ বন্ধ, অথবা একটুখানি খোলা আছে। সেটার ভিত্তিতেই সাউন্ডগুলো প্রডিউস হচ্ছে। এই বাঁশির মতো যদি কল্পনা করো, যে বিভিন্ন জায়গাতে যে ছেদগুলো আছে সেগুলো খোলা বন্ধ করার জন্য বিভিন্ন সাউন্ড উৎপন্ন হচ্ছে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, নেক্সট এবার আর একটু প্রসিড করা যাক। এবারে তাহলে স্বরবর্ণ যেগুলো আছে, স্বরবর্ণ হচ্ছে বিবৃত। আমি আরও একবার লিখছি বর্ণগুলো। আচ্ছা, চারটা থেকে কিছুটা হেল্প হবে কি?
এবার এটা থেকে মোটামুটি বলা যেতে পারে। এটা একটু হেজি আছে, আশা করি এইটা বুঝতে পারছো। ওই একই ছবি আছে এখানে, খালি করণগুলো লেখা হয়নি, মানে জিহ্বার যে অংশগুলো। যাই হোক, তো ওই একই আছে, কণ্ঠ, তালু ইত্যাদি। ষড়যন্ত্র মানে ভোকাল কর্ড যেটা। এবারে স্বরবর্ণ যে আছে এইগুলো সব হচ্ছে বিবৃত। ক থেকে ম যে আছে এইগুলো সব হচ্ছে সংবৃত। কি হয়, এই যে জিহ্বার অগ্রভাগ বা জিহ্বার যে উপাগ্র, তারপরের অংশ জিহ্বা মধ্য বা জিহ্বার পশ্চাৎভাগ, এটা ক্লোজলি যেটা যার নিকটবর্তী আছে সেইখানটাকে গিয়ে টাচ করে, দিয়ে এখান থেকে হাওয়াটা ফুসফুস দিয়ে বেরোচ্ছে, এটাকে পুরো ব্লক করে দেয়। যেমন মানে এই অগ্রভাগ জিভটা উঠে গেল, গিয়ে একদম এই দাঁতের কাছে গিয়ে স্পর্শ করলো, দিয়ে হাওয়াটা ব্লক হয়ে গেল। যেহেতু এই নিম্নের অংশ মানে করণগুলো যেহেতু আপার পোর্শনটাকে স্পর্শ করছে, স্পর্শ করে এই বর্ণগুলো উৎপন্ন হচ্ছে বলে এই ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো এদেরকে বলা হয় স্পর্শ বর্ণ। এই যে যে বর্ণগুলো আছে এইগুলো ক থেকে ম পর্যন্ত। এবারে এইগুলো যে ক থেকে ম পর্যন্ত আছে সব হচ্ছে ব্লক হয়ে গিয়ে সাউন্ডগুলো তৈরি হচ্ছে। ইয়র ল ব যে আছে এগুলো সব হচ্ছে এই হাফ হয়, মানে এইটা যেমন এতটা হচ্ছে হয়তো এই মিডিল হলো, কিছুটা এখান থেকে ফাঁক আছে, হাওয়াটা এখান থেকে বেরোতে পারছে, এদের হচ্ছে এই অর্ধ সংবৃত। আর তারপরে তালবসা মূর্ধন্যসা হ যে আছে এদের ক্ষেত্রে একদম অল্প একটুখানি খোলা থাকে, মানে এখানটা আমি যদি মুছে আর একবার দেখাই, একটুখানি খোলা আছে। জড়ালবার ক্ষেত্রে যতটা থাকে তার থেকেও কম, একদম একটুখানি থাকে, এখান থেকে ফোর্সফুলি হাওয়াটা এইভাবে বের হয় ঘষতে। তো ঘর্ষণের কারণে এখান থেকে উষ্ণ বায়ু বহির্গত হয় বলে এদেরকে উষ্ণধ্বনি বলে, তালবসা মূর্ধন্যসা হ। আর অন্তস্থ কেন বলে, জড়লবকে আমরা যদি বর্ণমালাকে লিখি তাহলে ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ চ ছ জ ঝ ণ প ফ ব ভ ম, তারপরে জড়লব, তারপরে তালবসা মূর্ধন্যসা দন্তসা হ, এইগুলো হচ্ছে। তাহলে এই যে স্পর্শধ্বনি আর উষ্ণধ্বনি, মানে ক থেকে ম আর এদিকে হচ্ছে তালবসা মূর্ধন্যসা দন্তসা হ, এইদের মাঝখানে থাকে বলে এদেরকে অন্তস্থ বলে। অন্তস্থ মানে মাঝে, মধ্যস্থিত ধ্বনি। তো স্পর্শ বর্ণ হচ্ছে আপার পার্ট লোয়ার পার্ট পরস্পরকে স্পর্শ করে বলে বলা হচ্ছে স্পর্শধ্বনি, এবং পুরো ব্লক হয়ে যায়, সংবৃত উচ্চারণ হয়। অন্তর্ধ্বনি হচ্ছে উষ্ণ আর স্পর্শধ্বনির মাঝে থাকে বলে এদের ক্ষেত্রে অর্ধ সংবৃত হয়, মানে হাফ খোলা হাফ বন্ধ। উষ্ণধ্বনিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, একদম অল্প খোলা থাকে, এই জন্য হাওয়াটা ফোর্সে বের হয়, এই জন্য একটা যে উষ্ণ শ্বাসবায়ু বের হয় বলে উষ্ণধ্বনি বলা হয়। আচ্ছা, এ তো ঠিক আছে, কিন্তু এইগুলো না হয় সব ব্লক হয়ে গিয়ে উচ্চারণ হচ্ছে বলে এই বর্ণগুলো উৎপন্ন হচ্ছে, কিন্তু এদের মধ্যে তাহলে আলাদা কেন হচ্ছে, মানে তাও 25খানা বর্ণ কি হয়, একই তো প্রসেস, সবই তো হাওয়াটা বন্ধ করে দিয়ে হচ্ছে স্পর্শধ্বনিগুলো, তারপরেও কেন এগুলো আলাদা আলাদা উচ্চারণ হচ্ছে? তার কারণ হচ্ছে হাওয়াটা ব্লক হচ্ছে বটে, কিন্তু সবগুলো এক জায়গায় হচ্ছে না। ক থেকে উঙা পর্যন্ত যে বর্ণগুলো আছে এইগুলো হচ্ছে এই কণ্ঠ, মানে এই জায়গাতে এই জীবের যে পশ্চাৎভাগ এইটা উঠে গিয়ে উচ্চারণ হচ্ছে। আবার অ আ যে স্বরবর্ণ এইগুলো এইখান থেকে উৎপন্ন হয়, কণ্ঠস্থান থেকে, এবং হ যে আছে হও এই জায়গা থেকে উৎপন্ন হয়, মানে এদের উচ্চারণের জায়গাটা একই। এটা একটু জটিল লাগতে পারে, ভালো করে বোঝো যে উচ্চারণের একই জায়গা থেকে উৎপন্ন হয়। মানে তোমরা এটাকে ভাবতে পারো যে ধরো
একটা অফিসে তো অনেক রকম র্যাঙ্কের অফিসার থাকে, কেউ এ গ্রুপের, বি গ্রুপের, সি গ্রুপের, ডি গ্রুপের। সিমিলারলি এদের মানে প্লেসমেন্ট একই জায়গায়, কিন্তু তাদের মানে প্রসেসিং আলাদা। ক, খ, গ, ঘ, উঙা, অ, আ এবং হ, এরা সবাই কণ্ঠস্থান থেকে উৎপন্ন হয় এই জায়গায়। এই জন্য এদেরকে বলে কণ্ঠবর্ণ বা কণ্ঠজ বলা হয় পালিতে, উচ্চারণ স্থান। কিন্তু এরা কেন আলাদা উচ্চারণ হয়? স্বরবর্ণ কি হচ্ছে বিবৃত, স্বরবর্ণের ক্ষেত্রে এইখানটা পুরো খোলা থাকে, ফ্ল্যাট, হাওয়াটা হু হু করে বেরোচ্ছে। কিন্তু হ যখন উচ্চারণ হয়, হয়ের ক্ষেত্রে প্রায় এইখানটা ব্লক হয়ে যায়, একটুখানি খোলা থাকে, দিয়ে হাওয়াটা ঘষতে বেরোয়। আর স্পর্শধ্বনি ক থেকে উঙ্গ উচ্চারণের সময় কি হয়, পুরো এখানটাকে বন্ধ করে থাকে এসে, ক থেকে গ পর্যন্ত। ওই জন্য এই স্পর্শধ্বনি এইভাবে হচ্ছে, কিন্তু সবার উচ্চারণের জায়গাটা একই। সিমিলারলি চ, ছ, জ, ঝ, ঞ এবং হর্ষই দীর্ঘই অন্তস্থ মানে য়, যেটা অন্তস্থ জ বলা যায়, তালব্যস্ব, এরা সবাই হচ্ছে তালু থেকে উৎপন্ন হয়। এটা একটু রিভার্সে আছে, এইখানে পরে তালু বলা হয়। তো এই জায়গা থেকে হচ্ছে এই জিহ্বা মধ্য মানে মিডিলের পোর্শনটা গিয়ে উঠে, এরকমভাবে হয় না, মানে এটা এতখানি মুখের ভিতর গর্ত থাকে না, এটা আরেকটু এরকম হলে বোঝা যেত। তো এই জায়গাটাকে থেকে উৎপন্ন হয়। তো চ, ছ, জ, ঝ, ঞ, হর্ষই দীর্ঘই য় এবং তালব্যস্ব সবাই একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু চ থেকে ঞ পর্যন্ত যে পুরো ব্লক হয়ে যাচ্ছে সংবৃত। হর্ষই দীর্ঘ ইয়ের ক্ষেত্রে বিবৃত ধ্বনি পুরো খোলা থাকে প্রায়, য় এর ক্ষেত্রে হাফটা হয়, আর তালব্যস্বের ক্ষেত্রে উষ্মধ্বনি মানে একটুখানি খোলা থাকে, দিয়ে উষ্ণ বায়ু বহির্গত হয় তালব্যস্বের ক্ষেত্রে। সিমিলারলি ট থেকে ন, আচ্ছা এখানে যেটা বলা হলো না, ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলে। ক, খ, গ, ঘ, ঙ, এইটা একটা ক্লাস হচ্ছে, এদেরকে নামকরণ করা হচ্ছে ক বর্গ। ক থেকে ম পর্যন্ত একসাথে ক বর্গ বলেই প্রকাশ হয়। সিমিলারলি এটা চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, 1, 2, 3, 4, 5, পাঁচটা বর্ণ, পাঁচখানা এখানে ইয়ে হচ্ছে, মানে 5, 5, 25 স্কোয়ার বর্গ হচ্ছে। তো এইদিকে তারপরে মানে ট বর্গ, যেটা ট থেকে ন, হর্ষ দীর্ঘ ইনক্লুডিং রি, পালিতে রি হয় না বলে ব্র্যাকেটে দেওয়া হয়েছে, র এবং এটা লয়ের নিচে ডট, মূর্ধন্য ল যে পালিতে হয় সেইটি, মূর্ধন্য স, এদের সবাই হচ্ছে মূর্ধারে এই জায়গা থেকে উৎপন্ন। কিন্তু এগেন ট থেকে ন পর্যন্ত হচ্ছে স্পর্শধ্বনি, মানে পুরো টাচ করছে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। হর্ষ দীর্ঘ রি এদের ক্ষেত্রে হচ্ছে পুরোপুরি খোলা থাকে সংবৃত, র ল হচ্ছে অর্ধ সংবৃত মানে হাফ খোলা থাকে, মূর্ধন্য ষয়ের ক্ষেত্রে একটুখানি জাস্ট খোলা থাকে। সিমিলারলি ত বর্গ, লি, ল এবং স, এটা হচ্ছে দন্তস্থান থেকে উৎপন্ন হয়, এদেরও যথারীতি এইটা হচ্ছে হাওয়াটা যে কমা বাড়া করছে। আর প বর্গ, প, ভ, ব, ম, আর হচ্ছে এটা মনে আমি ভুল লিখলাম, হর্ষ দীর্ঘটা এইখানে হবে, একটু আমার কনফিউশন হচ্ছে। যাই হোক, ওষ্ঠ থেকে উৎপন্ন হয় নাকি ইয়ে থেকে, এটা এইখানেই হবে, মূর্ধা থেকে। যাই হোক, এই বর্ণগুলোর ক্ষেত্রে এগুলো ওষ্ঠ থেকে উৎপন্ন হয় সবই। আচ্ছা, এই পর্যন্ত বিষয়গুলো হলো। আচ্ছা, এই জিনিসটা মোটামুটি বোঝা গেছে, কারোর কোনো কনফিউশন থাকলে বলো, বা কিছু আর কিছু জিজ্ঞাসা। বর্ণ আপনি কোনটা বললেন? ক থেকে ম পর্যন্ত, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, দ, ন, প, ফ, ব, ভ, ম, 5, 5, 25 হচ্ছে, এরা সব বর্গীয় বর্ণ। এবার এদের পাঁচটা করে একটা করে নাম হচ্ছে এর আদি বর্ণ, ক, খ, গ, ঘ, ঙ হচ্ছে ক বর্গ, এইরকম লেখাই আছে, আমি এটা দিয়ে দেবো, তুই দিয়ে। আর কিছু প্রশ্ন? হ্যাঁ, স্পর্শ বর্ণ। কেন না, ওই আপার পার্ট লোয়ার পার্ট দিয়ে স্পর্শ করছে পরস্পরকে, দিয়ে হাওয়াটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, সংবৃত উচ্চারণ হয় বলা হলো।
আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, এইবারে আরেকটি মজার বিষয়, এই যে ক থেকে উঙা পর্যন্ত বর্ণগুলো আছে, এদের সবাই হচ্ছে স্পর্শধ্বনি, মানে এরা সবাই কণ্ঠ থেকে উৎপন্ন হচ্ছে, এদের সবার উচ্চারণের সময় গিয়ে এখানটা ব্লক হয়ে যাচ্ছে। তাহলে এরা আলাদা কেন হচ্ছে? মানে একই জায়গাতে সাউন্ডটা হচ্ছে, একই প্রসেসে হচ্ছে, তারপরেও কেন আলাদা উচ্চারণ হচ্ছে, 5টা আলাদা বর্ণ? তাহলে এখানে আরও কিছু ফ্যাক্টর আছে যে জন্য বর্ণগুলো আলাদা হয়ে যাচ্ছে। কি বিষয়? সেটা হচ্ছে যে ক এবং খ এই দুটো যখন উচ্চারণ হয়, তখন এই যে ভোকাল কর্ড যে আছে, ভোকাল কর্ডের জায়গাটা যদি একটুখানি বড় করে দেখানো হয়, মানে এরকম পর্দা থাকে, পাতলা, মানে চামড়ার পর্দার মতো, এই দুটো মানে ছোট হয়ে থাকে, তো এর মাঝখান দিয়েই হাওয়াটা ফুসফুস থেকে বের হয়, এখান দিয়ে ইজিলি হাওয়াটা বেরিয়ে চলে যায়। কিন্তু গ, ঘ, ঙ এই সবগুলো যখন উচ্চারণ হয়, তখন কি হয় না, এই পর্দাগুলো একটু স্প্রেড হয়ে যায়, দিয়ে কাছাকাছি চলে আসে পরস্পর। এবার এইখানে এরকম নালিটা, এইখানে এই পর্দাগুলো এসে ব্লক করে দিতে চাইছে, পুরোপুরি ব্লক হয় না, মাঝে ফাঁক থাকে, তাহলে হাওয়াটা যখন বেরোচ্ছে একটু ভাইব্রেট করবে, মানে একটা ফ্যান চলছে, মানে পর্দাগুলো যেমন এমনি কাঁপতে থাকে, তো এই ভাইব্রেট যখন করছে তখন গিয়ে একটা এক্সট্রা সাউন্ড তৈরি হয়। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে যেমন সেতার, গিটার, এইসব যে বাদ্যযন্ত্রগুলো আছে, ওতে কি হয়, তার থাকে, তো তারটা তো টং করে একটা আওয়াজ হবে, কিন্তু ওই যে সাউন্ড বক্স যেটা থাকে ফাঁপা, সেটার ক্ষেত্রে তো লাউ দিয়ে বানায়, গিটারের ক্ষেত্রে ওই যে গোল, মানে এরকম যে পার্টটা থাকে, এখানে ফুটো থাকে এইরকম, তো হাওয়ার খালি ইয়ে থাকে, ওইটা থেকে আর একটা এক্সট্রা সাউন্ড অ্যাড হয়, দিয়ে গম গম করে। শুধু একটা তারকে যদি করা হয়, সে তারের জোরালো সাউন্ড হবে না, যদি ফাঁপা সাউন্ড বক্স থাকার জন্য একটা রেজোন্যান্স তৈরি হয়, আওয়াজটা বেড়ে যায়। তো সিমিলারলি এইখানে এই গ, ঘ, ঙ এইগুলো যখন উচ্চারণ হচ্ছে, এবং স্বরবর্ণ, অন্তঃস্থবর্ণ এইগুলোর ক্ষেত্রেও কী হয়, এই পর্দাটা এরকম আগিয়ে আসে, আগিয়ে আসার জন্য কি হয়, এটা ভাইব্রেট হতে থাকে, তাহলে এক তো এইখানে গিয়ে সাউন্ডটা বাধা পেয়ে একটা সাউন্ড হচ্ছে, আবার এইখানে গলার ভিতরে ভোকাল কর্ডে গিয়ে আবার একটা সাউন্ড হচ্ছে, গিয়ে ঘোষ উৎপন্ন হয়, ঘোষিত, ঘোষণা, মানে উচ্চ ঘোষ, এই যে ঘোষ মানে সাউন্ড বোঝায়, এক্সট্রা একটা সাউন্ড উৎপন্ন হয় বলে এদেরকে ঘোষধ্বনি বলে। কেন ঘোষধ্বনি হচ্ছে না, এইখানে ভোকাল কর্ডটা এগিয়ে এসে ওখানে একটা ভাইব্রেশন অ্যাড হচ্ছে। এবার ঘোষধ্বনি কাকে বলে, এত থিওরি যদি ভুলেও যাও, যদিও তোমাদের এখানে খুব একটা কেন ঘোষধ্বনি কাকে বলে ইত্যাদি সব নেই, জাস্ট বোঝার জন্য বলা। যদি মনে রাখতে পারো যে হ্যাঁ, ভোকাল কর্ডগুলো আগিয়ে আসে বলে ওখানে একটা এক্সট্রা ভয়েস উৎপন্ন হয়, অ্যাকচুয়ালি একে ভয়েসড সাউন্ড বলে ইংরেজিতে, VOICED, ভয়েসড। প্রত্যেকটারই বলে দিলে হবে, যাই হোক ভয়েসটা জেনে রাখো। আর একটা কি ফটোমটো সোন্যান্ট বলে, SONA, এরও এত দরকার নেই জানা। তো স্বর উৎপন্ন একটা এক্সট্রা, তো এরা হচ্ছে ঘোষধ্বনি। এই থিওরি যদি মনে রাখতে পারো তো ভালো, না হলে মনে রাখবে এই ঘোষে ঘ আছে, এই হলো ঘ, ঘ আছে বলে এরা হচ্ছে ঘোষধ্বনি। আর ক, খ যে আছে, এইটার ক্ষেত্রে কি হয়, এটা একদম ফ্ল্যাট, মানে সংকুচিত হয়ে থাকে, হাওয়াটা এখান দিয়ে হু হু করে বেরিয়ে যায়, দিয়ে যে এই যে পর্দাগুলো আছে, মানে যেই চামড়াটা আছে ভোকাল কর্ডে, সেটা ভাইব্রেট হয়, ওই জন্য কোনো ঘোষ এক্সট্রা সাউন্ড উৎপন্ন হয়, এই জন্য এদেরকে বলছে অঘোষ। ক, খ এর মধ্যে ঘ নেই বলে এটাকে মনে রাখবে, এটা এই জন্য অঘোষ। 1 আর 2, তো এই হলো ঘোষধ্বনি, অঘোষধ্বনি। তাহলে গ, খ, গ, ঘ, ঙ এই 5টার মধ্যে ক আর খ হচ্ছে, এরা উচ্চারণের সময়তে
এই কণ্ঠ থেকে উৎপন্ন হয়, এখানে সাউন্ডটা ব্লক হয়ে যায়, কিন্তু এরা উচ্চারণের সময় ভোকাল কর্ডটা কম্পিত হয় না, কিন্তু গ ঘ ঙ উচ্চারণের সময় ভোকাল কর্ড কম্পিত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক আর ঘ তো একই প্রসেসে উৎপন্ন হচ্ছে, তাও কেন দুটো আলাদা সাউন্ড? এখানে ব্যাপার হচ্ছে ক যখন উচ্চারণ হয় তখন অল্প শ্বাসবায়ু লাগে। প্রাণ মানে কি? প্রাণবায়ু বেরিয়ে গেল বলে না, প্রাণ মানে শ্বাস বোঝায়। ক উচ্চারণের সময় অল্প শ্বাস লাগে, খ উচ্চারণের সময় বেশি শ্বাস লাগে। এই জন্য ককে বলছে অল্প প্রাণ, অল্প শ্বাসবায়ু দিয়ে যেটা উৎপন্ন হয়। খ এর সময় বেশি শ্বাসবায়ু লাগে, জন্য একে বলে মহাপ্রাণ। তাহলে ক আর খ দুটোই উৎপন্ন হচ্ছে কণ্ঠস্থান থেকে, দুটো সময়তেই সাউন্ডটা পুরো মানে হাওয়াটা ব্লক হয়ে যাচ্ছে, স্পর্শধ্বনি। দুটোর ক্ষেত্রেই ভোকাল কর্ড কম্পিত হয় না, কিন্তু ক উচ্চারণের সময় অল্প শ্বাসবায়ু লাগে, খ উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে, মানে অল্প প্রাণ লাগে আর একটা বেশি প্রাণবায়ু লাগে। এই জন্য দুটো আলাদা সাউন্ড হয়ে যাচ্ছে। সিমিলারলি গ আর ঘ যদি দেখা হয়, দুটোই কণ্ঠ থেকে উৎপন্ন হচ্ছে, দুটোর ক্ষেত্রেই সাউন্ডটা পুরো হাওয়াটা ব্লক হয়ে যাচ্ছে, দুটোর ক্ষেত্রেই ষড়যন্ত্র কম্পিত হচ্ছে, ভোকাল কর্ড ঘোষধ্বনি, কিন্তু গ উচ্চারণের সময় অল্প শ্বাসবায়ু লাগছে, ঘ উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগছে। এই জন্য দুটো আলাদা হয়ে যাচ্ছে। সিমিলারলি প্রত্যেকটা যে বর্ণ আছে, যদি আমরা প ফ ব ভ ম দেখি, এরা ওষ্ঠ থেকে উৎপন্ন হয়। প এর ক্ষেত্রে অল্প শ্বাসবায়ু লাগছে, হ এর ক্ষেত্রে বেশি শ্বাসবায়ু লাগছে, ব এর ক্ষেত্রে অল্প লাগছে, ভ এর ক্ষেত্রে আবার বেশি লাগছে। আবার প ফ উচ্চারণের সময় ভোকাল কর্ড কম্পিত হচ্ছে না, ব ভ ম এর ক্ষেত্রে ভোকাল কর্ড কম্পিত হচ্ছে। এই হলো, এইভাবে প্রত্যেকটা বর্ণ ডিস্টিংগুইশড হয়ে যাচ্ছে। আর লাস্ট যে উঙ্গায়ের যে সিরিজ পড়ে আছে, এইটা হচ্ছে এগুলো উচ্চারণের সময় কিছুটা হাওয়া নাক দিয়ে বের হয়। এইটাকে আমি যেটা ভুল হলো 1 2 3 4 5 এইভাবে মনে রাখবেন। 1 2 হচ্ছে অঘোষ, 3 4 5 হচ্ছে ঘোষ, 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। তো এটাকে সাংকেতিকভাবে ওরকম অঘোষ মানে ছোট এরকম বোঝাচ্ছে, এরকম মনে রাখতে পারো, বা এখানে ঘোষে ঘ আছে এইভাবে মনে রাখলে। অল্প প্রাণ মানে অল্প, তাহলে 1 আর 3 অল্প, 2 আর 4 হচ্ছে মহা বেশি, এইভাবেও মনে রাখতে পারো। থিওরি দিয়ে মনে রাখলে সবচেয়ে ভালো, ভোলার সম্ভাবনা কম। নাহলে এইটা মনে রাখবে, কথাগুলো নোট করে রাখো। এই জিনিস লোকে ভীষণভাবে ভুলায়, কোনটা অল্প প্রাণ মহাপ্রাণ এইগুলো। আর এই জিনিসটা বুঝে গেলে, কালকে যে অফলাইন ক্লাস ছিল ওদেরকে আমি বললাম যে এমনভাবে পড়বে, আমি যে ক্লাস নিচ্ছি পারলে তোমরা পরের দিন এই ক্লাসটা নিয়ে নিতে পারো। এইভাবে যদি তৈরি করতে পারো, লিঙ্গুইস্টিক্সের যে পোর্শান যেগুলো আছে, বলা চলে আমার আর পড়ানোর দরকার নেই, নিজেরা পড়ে নিজেরাই বুঝে নেবে। এটাকে খুব ভালোভাবে পড়বে, অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, সমস্যা নেই। আচ্ছা, অনুনাসিকগুলো হচ্ছে 5 নাম্বার যেগুলো আছে। তাহলে এখানে মোটামুটিভাবে এই টার্মগুলো কিন্তু সব ইউজ আছে, অন্তস্থ বর্ণ, উষ্ণ বর্ণ, স্পর্শ বর্ণ, অল্প প্রাণ, মহাপ্রাণ ইত্যাদি। এইখানে ব্র্যাকেটে কটা কথা লেখা আছে, শিথিল, ধ্বনিত বলে। অ্যাকচুয়ালি পালিতে অল্প প্রাণ শব্দটা প্রয়োগ হয় না, বলে শিথিল। পালি শব্দ বলে এটা তালব্যস্য নয়, দন্তস্ব দিয়ে লেখা হচ্ছে। ধ্বনিত মানে এটা হচ্ছে বাংলায় হলে শিথিল হবে, আর ধ্বনিত তালব্যস্য হয় না বলে দন্তস্ব হলো, ধয়ে বয়েটা ওই শুরুতে যুক্তাক্ষর হয় না বলে সিঙ্গেল ধ হচ্ছে। যাই হোক, পালি টার্মটা দরকার নেই, এই বাংলা টার্মগুলোই এখানে ইউজ হবে। আর এই অনুনাসিক বা নাসিক্য বর্ণ বলে, ঘোষ অবস্থ মোটামুটি শুনেছ, বর্গীয় বর্ণ ব্যাপারটা শুনেছ, স্পর্শ বর্ণ শুনেছ, এই হলো বিষয়। তো এখান থেকে মোটামুটিভাবে যে কেন বর্ণগুলো হয়, কী কারণে এইরকম বলা হয়, সেই প্রসেসিংগুলো বলা হলো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে ভারতীয় যে বর্ণমালা, এটা শুধু সংস্কৃত পালি না, সব মানে বাংলা, উড়িয়া, অসমিয়া, সাউথের কন্নড়গুলো যে ভাষা আছে, ইভেন তিব্বতী, শ্রীলঙ্কার যে সিলনিজ, বার্মিজ, থাই, লাও, খমের যেটা ভিয়েতনামিজ, বালি টালির দিকে সব ল্যাঙ্গুয়েজ আছে, মানে জগদ্বীপ, বালি, ওই দিকটায় সমস্ত এখানে স্ক্রিপ্টগুলোই ভারতীয় পদ্ধতিতেই
স্ক্রিপ্টগুলো সাজানো হয়। আকৃতি হয়তো আলাদা, বাংলার অ ক খ, দেবনাগরী অ ক খ বা তামিল তেলেগুর অ ক খ দেখতে আলাদা, কিন্তু এই সিরিজ যেটা বর্ণের যে সজ্জা এইটা একই আছে এবং সেটা ভীষণ রকমভাবে নিখুঁত। এই যে ক খ গ ঘ ঙকে কেন প্রথমে দেওয়া হলো তার কারণ হচ্ছে শ্বাসবায়ু যে বের হচ্ছে প্রথমে কণ্ঠ আসে, এই জন্য কণ্ঠবর্ণ আগে এলো। স্বরবর্ণের মধ্যেও অ আকে ওই জন্য আগে দিচ্ছে, এমনি এমনি অ প্রথম বর্ণ হচ্ছে না। তারপরে চ ছ জ ঝ ঞ সেকেন্ড এখানে তালু, এই জন্য হর্ষই দীর্ঘই তালব্য বর্ণ তালু থেকে উৎপন্ন হয় বলে এইখানে দিয়েছে। আবার য় র লবয়ের মধ্যে য় হচ্ছে তালু, এই জন্য একে আগে দিয়েছে। তারপর ট ঠ ড ঢ ন মূর্ধা, হর্ষ দীর্ঘ মূর্ধা থেকে উৎপন্ন হয়, র মূর্ধা থেকে উৎপন্ন হয়। তারপরে তথ তদন দন্তবর্ণ, হর্ষ দীর্ঘ রি মানে অ আ কণ্ঠবর্ণ, হর্ষই দীর্ঘই তালব্য বর্ণ, হর্ষ দীর্ঘ রি মূর্ধন্য বর্ণ, লি হচ্ছে ইয়ে বর্ণ মানে দন্তবর্ণ। তারপরে প ফ ব ভ ম, এগুলো পরপর এইভাবে সাজানো হয়েছে। আবার মজার বিষয়, তালব্য মূর্ধন্য স হয়ের ক্ষেত্রেও তালব্য তালু, মূর্ধন্য মূর্ধা, দন্তস্ব দন্ত, এই সিরিয়ালটা মেনটেন করছে। বর্ণগুলো পুরোপুরি একটা ছকে মানা। সেই জায়গায় ইংরাজি বলো, গ্রিক, লাটিন, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলো সব মানে তালে গোলে পাকিয়ে দিয়েছে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো পর্যন্ত সিরিয়ালই নেই। এ স্বরবর্ণ আছে, ভাওয়েল বি সি ডি, আর ফট করে একটা ভাওয়েল ঢুকে গেল, মানে কোনো তার মাথার মুন্ডু নেই। মোস্ট সায়েন্টিফিক যে মানে বর্ণের, এবং সেটা পার্টিকুলার এইভাবে সাজানো হয়েছে। এবং এটা পাণিনির বহু পূর্বে শিক্ষা গ্রন্থগুলো যখন হচ্ছে, প্রায় খ্রিস্টজন্মের মিনিমাম 800-900 বছর আগে এই জিনিসগুলো ভারতবর্ষে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আর দু একটি জিনিস এখানে বাদ পড়লো বলতে গিয়ে, সেটা হচ্ছে এই তো বর্ণগুলো সব হলো, আরও কিছু বর্ণ এখানে বাদ পড়ছে। দেখো, স্বরবর্ণে অ আ হয়েছে, হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি লি, এ ওই এ ওই ও ও, এইগুলো বাদ গেছে। কি হয়, এ আর ওই যে আছে, ওই বললাম সন্ধ্যাক্ষর বলে, মহাযুক্ত ঈশ আ প্লাস ই মিলে হচ্ছে আ কি বর্ণ, কণ্ঠ থেকে, হর্ষই কি বর্ণ, তালু থেকে। এই জন্য এ আর ওই যেহেতু হর্ষই দীর্ঘইয়ের কম্বিনেশন, এদেরকে এই জন্য বলে কণ্ঠ তালব্য বর্ণ বা কণ্ঠ তালু। কণ্ঠ তালু দুই জায়গা থেকেই প্রোনাউন্সিয়েশন হয়, এইখানে এটা লেখা হয়েছে। এ ওই হচ্ছে কণ্ঠ তালব্য বা কণ্ঠ তালুজ বর্ণ। সিমিলারলি ও বা ও যখন হচ্ছে, ও বা ও হচ্ছে অ এবং উ, এদের কম্বিনেশনে তৈরি হয়। অ হচ্ছে কণ্ঠবর্ণ, উ হচ্ছে, কি ভুল লিখলাম, ওষ্ঠ কেন বলছে? আচ্ছা, এই কম্বাইন হয় বলে ওকে কণ্ঠস্থ বর্ণ বলা হয়। কণ্ঠ এবং ওষ্ঠ এই দুই স্থান থেকেই উৎপন্ন হচ্ছে। আর লাস্টে ও যেটা আছে অন্তস্থ ব, সেটা পড়ে আছে, এটা হচ্ছে বর্গীয় ব। এই যে বলে না বর্গীয় ব, অন্তস্থ ব, শব্দটা হয়তো শুনে থাকবে অনেকে। এইটা হচ্ছে এই জন্য বর্গীয় ব, এই বর্গের মধ্যে, প বর্গের মধ্যে পড়ছে। এর উচ্চারণ বাংলার যে প ভ ব ভ ব উচ্চারণ। এই যে এক্সট্রা যে য় র ল ব, অন্তস্থ যে ব হয়, সেইটা হচ্ছে দন্তস্থ বর্ণ হয়। সেটা না, দন্ত এবং ওষ্ঠ উভয় স্থান থেকেই এটা উচ্চারণ হয়। মানে দাঁতটা কিছুটা কাছে যায়, আবার ঠোঁটেরও কিছুটা ক্রিয়া হয়, এইভাবে উচ্চারণ হয়। তো এই হলো দন্তস্থ বর্ণ। তাহলে টোটাল যা কিছু বর্ণ আছে প্রত্যেকটার উচ্চারণ এখান থেকে আসছে, এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বর্ণের মানে স্পেসিফিক বৈশিষ্ট্য আছে বলেই সেটা উচ্চারণ হয়। ফট করে ধরো এখান থেকে আমি বললাম মূর্ধন্য ন, মূর্ধন্য ন হচ্ছে মূর্ধন্য বর্ণ, মানে এই মূর্ধা এইখান থেকে উচ্চারণ হয়। এটা হচ্ছে স্পর্শ বর্ণ, মানে এইখানটা পুরো ব্লক হয়ে যায় উচ্চারণের সময়। মূর্ধন্য ন হচ্ছে এখানে ঘোষ বর্ণ, তার মানে এখানে ভোকাল কর্ডে ভাইব্রেশন হয়। মূর্ধন্য ন নাসিক্য বর্ণ, তার মানে এটা উচ্চারণের সময় নাক দিয়ে একটু হাওয়া বেরোয়।
প্রত্যেকটা বর্ণের একটা একটা করে ফিচার আছে, মানে উচ্চারণের প্রসেস আছে, সেই জন্য সে ওইভাবে হচ্ছে। এটাকে খুব সহজভাবে ভাবলে, গলার ভেতরে তো এখানে কোনো মানে সাউন্ড সিস্টেম লাগানো নেই, হাওয়াটা বেরোচ্ছে, সেটা ওই বিভিন্ন কারিকুরি হয়ে এক একটা বর্ণগুলো উৎপন্ন হচ্ছে। তো কিভাবে হচ্ছে, এটা হলো তার প্রসেস। এবং এই জিনিসগুলো মোটামুটি মোটামুটি না, এগুলো বুঝতে হবে, মানে এই জিনিসের উপর ভিত্তি করেই লিঙ্গুইস্টিক্সের কার্যগুলো আছে। আচ্ছা, এইখানেই শিথিল ধ্বনিত ইত্যাদি যে বিষয়গুলো বলা হলো, এখান মানে অল্পপ্রাণ মহাপ্রাণ, এখান থেকে কারোর কিছু প্রশ্ন আছে? সবাই বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন নেই? পরের দিন তাহলে আমি কোশ্চেন ধরবো, দেখি কজন কি বলতে পারে। স্যার ওইটা কোন দুটো বর্ণ নিয়ে হচ্ছে? ওই এখানে লেখা আছে না, কণ্ঠ তালব্য বর্ণ, কণ্ঠ এবং তালু এই দুটো থেকেই উৎপন্ন হয়। কেননা সন্ধি যখন হয়, সন্ধ্যাক্ষর বলে, ক্লাসের প্রথমে বললাম দুটো অক্ষর মিলে হয় ডিপথং ইংরাজিতে। যেহেতু দুটো বর্ণের কম্বিনেশন, তাই দুজনেরই লক্ষণটা নিচ্ছে। অ আর ই মিলে এ হচ্ছে, এই জন্য অ এর কণ্ঠটাও হচ্ছে, আবার ই এর তালুও হচ্ছে, যে কণ্ঠ তালব্য বর্ণ। অনুরূপে কণ্ঠস্থ বর্ণ এইভাবে হচ্ছে, আর ব যেটা আছে সেটা দন্তস্থ। আর কারোর কিছু প্রশ্ন আছে? স্যার এইটার একটু পিডিএফটা দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, অবশ্যই দেবো, আমি এইগুলো দেওয়ার জন্যই বসে আছি। এটাকে আরেকটু মডিফাই করে দিতে হবে, যাতে এক্সট্রা জিনিসগুলো অ্যাড করা যায়। এটা বোধহয় উড়িষ্যাতে আছে। মূর্ধন্য অনুনাসিক একটা ইন্ডিভিজুয়াল, আমি জাস্ট এক্সাম্পল বললাম। এখান থেকে যেভাবে পড়ানো হলো, এটা তোমাদের যাতে একটা এবিলিটি তৈরি হয়, যে যে কোনো বর্ণ, ধরো ঝ দিয়ে দেওয়া হলো, ঝ হচ্ছে এইখানে স্পর্শ বর্ণ, তার মানে ঝ উচ্চারণের সময় পুরো সাউন্ড, হাওয়াটা ব্লক হয়ে যায়। ঝ হচ্ছে তালু থেকে উৎপন্ন, এই যে তালু, এই জায়গা থেকে। ঝ হচ্ছে মহাপ্রাণ বর্ণ, তাহলে মহাপ্রাণ লাগে, অতিরিক্ত শ্বাসবায়ু লাগে। তারপরে ঝ হচ্ছে ঘোষ বর্ণ, ঘোষ মানে এখানে ভোকাল কর্ডে কম্পন হয়। প্রত্যেকটা বর্ণের ফিচার্স আছে, সেই জন্যই সে ওই বর্ণটা হচ্ছে। আর এই যে জিনিসগুলো, এটা আমি যেটা মুখে বললাম, এত কিছু লেখা যাবে না, লিখতে গেলে বই হয়ে যাবে। তো তোমাদের যে ইয়েটা আছে, যে ক্লাস নোট আছে, এইখানে এগুলো লেখা আছে। চ বর্গ, জ হলো তালব্য বর্ণ, কেন তালব্য বর্ণ ইত্যাদি চিত্র বিচিত্র করে এখানে সব দেখানো হবে। এইগুলো শুধু মুখস্থ করে রাখা যাবে না বলেই আমার মনে হলো যে এটা এক্সট্রা ডিটেলসে বলা উচিত। ও এখানে একটা অনুশীলনী দেওয়া আছে, এটা করবে। তাহলে রোমান স্ক্রিপ্টের প্র্যাকটিসটা করবে, আর এইগুলো কোনটা কি বর্ণ নিজেরা লিখবে, হোমওয়ার্কটা করে দেখিয়ে। নিচের বর্ণগুলি উদাহরণ, তাহলে মহাপ্রাণ বর্ণের কয়েকটা উদাহরণ দিলে, ঘোষ বর্ণের উদাহরণ দিলে। এটা খুব সুন্দর জিনিস, এটা ইচ্ছা করে ভুল লেখা আছে। ক হচ্ছে তালব্য বর্ণ, কত তালব্য বর্ণ নয়, ক হচ্ছে কণ্ঠ বর্ণ। এই ভুলগুলো সংশোধন করবে। আর এখানে বর্ণ বিশ্লেষণ দেয়া আছে, যেমন ইন্দ্রিয় লিখলে এই রকম হবে। এই প্রশ্নটা লিখতে পারো, স্পর্শ বর্ণের বিভাজন, মানে বড় প্রশ্ন। এই যে কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ বিভাজন, অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য বর্ণ না লিখলেও হবে, এটা ম্যান্ডেটরি নয়। লিখলে লিখতে পারো, না হলে সমস্যা নেই, কিন্তু 1 থেকে 4 পর্যন্ত করবে। এইটা করলেই আমি বুঝতে পারবো যে এই যে সব চুপ করে বসে আছো, কজন বুঝতে পেরেছে, কজন বুঝতে পারেনি। এটা অবশ্যই করে পাঠাবে। এবং এটার সাথে এক্সট্রা হচ্ছে রোমান স্ক্রিপ্টে 10-12টা শব্দ দিবে, কঠিন কঠিন শব্দ। ওই রাহুল রাহুল এরকম ইজি শব্দ নয়, মানে একটু খটোমটো শব্দ লেখার চেষ্টা করবে। আচ্ছা, আর একটি জিনিস এখান থেকে বলার আছে, সেইটা হচ্ছে, এখানটা পুরো ভিঞ্জি হয়ে গেছে, একটুখানি মুছে নিই। লিঙ্গুইস্টিক্স পোর্শন, লিঙ্গুইস্টিক্স বলছি, ওয়ার্ড চেঞ্জের যে ক্লাস ছিল, তার প্রথম দিকে মানে শব্দগুলো কীভাবে পরিবর্তন হয় কয়েকটা কথা বলা হয়েছিল। তো সেই জায়গাটা আবার এখানে রিপিট করা হচ্ছে, এবং তার অ্যাপ্লিকেশান কোথায় সেটা আমি বলছি। ধরো কোথাও একটা বর্ণ আছে,
এটা ধরো এ বর্ণ আছে, এইটা চলে গেল, বিলুপ্ত হয়ে গেল, এটা হচ্ছে লোপ বলে। একটা বর্ণ ছিল সেটা লোপ হয়ে গেল, চলে যাচ্ছে। আবার এখানে একটা এ ছিল, এ বি হলো, একটা এক্সট্রা বর্ণ আসছে, এটাকে বলে আগম। এই টার্মগুলো কিন্তু এখানে আছে, এমনি এমনি বলা হচ্ছে না। এগুলো অ্যাড করে দিলেও হয়, একটু সময় লাগে, আমার খুব চাপ আছে ওই জন্য বলছি নোট করে রাখো, পরে আমি আপডেট করে একটা দিয়ে দেবো। বাইরে থেকে একটা বর্ণ আসে, এটাকে বলছে আগম। আচ্ছা, এ ছিল সেটা হয়ে গেল সি, চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলে আদেশ। লিঙ্গুইস্টিক্সের যে ফোনেটিক্যাল চেঞ্জ হয় সবই হচ্ছে চেঞ্জ হয়ে যায়, আদেশ বলে। কীরকম হয় আচ্ছা সেটা শেষে দেখাচ্ছি। তার পরে এখানে ছিল এ আর বি, এটা হয়ে গেল বি আর এ, মানে ইন্টারচেঞ্জ হচ্ছে, এটাকে বলে বিপর্যয়। আর একটা হচ্ছে একটা এ ছিল, এখানে দুখানা এ হয়ে গেল, এটা হচ্ছে ডবল হচ্ছে, এটাকে দ্বিত্ব বলে। তোমাদের অনলাইন ক্লাসে একজন ছিল না দীপ্তম পাল, সেটা আজকে ক্লাসে মনে হয় জয়েন করে। ইংরাজিটা ডুপ্লিকেশন বলে, একটা রিডুপ্লিকেশন বলে অন্য আছে, সেটা যাই হোক। তো মেইনলি এই পাঁচটা জিনিসের মধ্যে দিয়ে লিঙ্গুইস্টিক্সের সমস্ত প্রসেস হয়ে যাচ্ছে। হয় একটা বর্ণ ছিল সেটা চলে গেল, একটা বর্ণ বাইরে থেকে এসে ঢুকলো, সেটা আগম বলছে, একটা বর্ণ ছিল সেটা চেঞ্জ হয়ে গেল, এটাকে আদেশ বলছে, দুটো পরপর বর্ণ ছিল ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বিপর্যয় বলছে, একটা বর্ণ ছিল এটা ডবল হয়ে যায়, এটাকে দ্বিত্ব বলছে। এর মধ্যেই আদেশ জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই যে ফোনেটিক্যাল চেঞ্জ বলে যে একটা টপিক আছে, কোশ্চেন পেপার আশা করি দেখেছো, 3, 6, 18 নম্বরে 3টে প্রশ্ন থাকে। এছাড়া বড় প্রশ্নগুলো যেগুলো আছে সেইখানেও ভরে ভরে এই সবগুলো আছে। এইখানে এই চেঞ্জ হয়, ঘোষী ভবন, আবসী ভবন, তালব্যী ভবন, এই সব নিয়ে ভরপুর। কি হয় ধরা যাক, আর একটা নতুন জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে বলা হলো যে মূর্ধন্য ভবন বলে একটি টপিক আছে, সেরেব্রালাইজেশন বলে। ভুল হলো, আর একটা জিনিস বলতে হতো। আচ্ছা 2-4টে জিনিস খালি লিখে নাও। দন্ত যে বর্ণ আছে এদেরকে বলে ডেন্টাল ইংরাজিতে। দন্তজ বর্ণ বা দন্তবর্ণ যেটা, তাকে বলে ডেন্টাল। আর মূর্ধন্য যে বর্ণ আছে সে তাদেরকে বলে সেরেব্রাল, CEREBRAL। আমি এগুলো লিখে আবার দেব, এটা আপাতত নোট করে রাখো। তালু যে আছে, তালুর তালব্য বর্ণকে বলে প্যালাটাল, PALATAL। হলো এই বর্ণগুলো ইন্টারচেঞ্জ হয়। বেসিক্যালি দন্তবর্ণ যদি মূর্ধন্য বর্ণতে পরিণত হয় তাকে সেরেব্রালাইজেশন বলে, মূর্ধন্য হবে, দন্ত থেকে তালব্য হবে। আবার দন্ত থেকে মূর্ধন্য হবে, আবার দন্ত থেকে তালব্য ধ্বনি মানে প্যালাটাল সাউন্ডে পরিবর্তন হবে, তাকে বলে তালব্যী ভবন বা প্যালাটালাইজেশন ইংরাজি। এগুলো পড়ানো হবে ডিটেলসে। জাস্ট আমি ওই বললাম আমার উদ্দেশ্য যে তোমরা নিজেরাই যাতে পড়ে বুঝতে পারো, সেই জন্য এত ডিটেলসে বলা। এর পূর্বে আগের সেশনে এই জিনিসগুলো পড়ানো হয়নি, এবারেই এত কিছু ডিটেলস অ্যাড করা হচ্ছে। আচ্ছা ধরা যাক বলা হলো যে এখানে আছে ত আছে, কি এক্সাম্পল দেওয়া যায় এখানে? দাহ, এটা একটা শব্দ বলছে যে দাহ শব্দ, এইটা হচ্ছে মূর্ধন্য ভবন। দাহর দ হচ্ছে এই যে তালব্য বর্ণ, এর জায়গায় মূর্ধন্য বর্ণ হলে কি হতে পারে? ট হতে পারে, ঠ হতে পারে, ড হতে পারে, ঢ হতে পারে, মূর্ধন্য হতে পারে। এইগুলো কোন বর্ণ হবে এইটা একটা এক্সট্রা বিষয়। এটা একটা মানে ব্যাকরণে যে বর্ণের পরিবর্তন হয়, পাণিনিতে অষ্টাধ্যায়ীর একটি সূত্র আছে স্থানেন্তর দমাহ বলে। যাই হোক, সেটার অর্থ দাঁড়ায় যে নিকটবর্তী যে বর্ণ সেইটাতেই পরিবর্তন হয়। মানে
দ থেকে যদি দন্তবর্ণ তার জায়গায় যদি ইন্টারচেঞ্জ হয়ে মূর্ধন্য বর্ণ হয়, তাহলে এইখানে সব কটা হবে না, এর নিকটবর্তী যেটা সেটা হবে। এর নিকটবর্তী কে? দ। দ হচ্ছে অল্পপ্রাণ বর্ণ, দ হচ্ছে ঘোষ বর্ণ। ঘোষ অল্পপ্রাণ এই সিরিজে কে আছে? একমাত্র এইটাই আছে, তাহলে এর চেঞ্জে এইটাই হবে। তো নিকটবর্তী যেটা আছে সেইটাই চেঞ্জ হবে। এবার এই জায়গাতে যদি তোমরা কোনটাকে কোন বর্ণ বলে, তালব্য বর্ণ, দন্তবর্ণ, এগুলো জেনে রাখো। এবং শুধু সেরিব্রালাইজেশন কাকে বলে না, দন্তবর্ণ যদি মূর্ধন্য বর্ণে পরিণত হয় তাহলে তাকে সেরিব্রালাইজেশন বলে। বলে এক্সাম্পল দাহ থেকে ডাহ, এই দাহ থেকে যে ডাহ হবে এইটা তোমাদের খুব একটা মানে মনে রাখতে কঠিন হবে না, এটা ইজিলি বুঝতে পারবে এটা এই বর্ণ, এটা এই বর্ণ, এখান থেকে এটা এইরকম চেঞ্জ হচ্ছে। এবং এই ক্লাসের উপর হোমওয়ার্কটাও ওইভাবে দেওয়া হয়েছে, একদম পুরো মাথায় জিনিসটা বসে যাবে। তো এই যে ইন্টারচেঞ্জ, এইটার ওপরেই সব কিছু পুরো লিঙ্গুইস্টিক্সের আছে। পরের দিনে শুরু হবে ফোনেটিক্যাল চেঞ্জগুলো, তখন মোটামুটি বুঝতে পারবে। আর এখান থেকে মোটামুটিভাবে আর কি কিছু আছে, ইংরাজি টার্ম আর দরকার নেই, ডেন্টাল, সেরেব্রাল, প্যালেটালগুলো মনে রাখলেই হলো। হ্যাঁ, বাকি আর কয়েকটা বলে দিই, এটা পুরো ঘিঞ্জি হয়ে গেছে, এটা মুছে এইখানেই লিখছি না। টার্মগুলো মনে রাখলে অনেকটা সুবিধা হয়ে যাবে। সেটা হচ্ছে ঘোষ যে আছে, ঘোষ ধ্বনিকে বলে ভয়েসড, VOICED। আর অঘোষ হচ্ছে নন ভয়েসড, নন ভয়েসড, আনভয়েসডও বলে বোধ হয়। আর এদিকে অল্প প্রাণ হচ্ছে অ্যাসপিরেটেড। আর উল্টো বললাম, এটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ হচ্ছে অ্যাসপিরেটেড, আর অল্প প্রাণ যে আছে এটা হচ্ছে নন অ্যাসপিরেটেড বা আনঅ্যাসপিরেটেড। এই টার্মগুলো কেন বললাম, কেননা অঘোষ মানে ঘোষ বর্ণ যখন অঘোষ বর্ণ হয়, এই ভয়েস সাউন্ড আনভয়েসড হয়ে যাচ্ছে, একে বলে ডি ভোকালাইজেশন। ভোকাল কর্ডের ক্রিয়া কমে যাচ্ছে। মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ হলে তাকে বলে ডি অ্যাসপিরেশন। আবার অল্প প্রাণ যখন মহাপ্রাণ হবে তাকে বলে অ্যাসপিরেশন। অঘোষ যখন ঘোষ হবে তাকে বলে ভোকালাইজেশন। তাহলে এই টার্মগুলো মনে রাখলে মানে তোমরা নিজে থেকেই পড়ে বুঝতে পেরে যাবে। যদি তোমাদের অবসর থাকে তাহলে ক্লাস নোটও দেওয়াই হয়েছে, জিনিসগুলো পড়তে থাকবে, সবসময় চেষ্টা করবে অ্যাডভান্স পড়াশোনা করে। আচ্ছা, মোটামুটিভাবে যা কিছু বলার এগুলো হলো। এবার তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো, অবশ্যই টপিক রিলেটেড। কোনটা? অল্পপ্রাণ থেকে মহাপ্রাণ হলে অ্যাসপিরেশন, আর মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ হলে কি বললো আরেকবার বলো। অল্পপ্রাণ থেকে মহাপ্রাণ হলে থেকে অ্যাসপিরেশন বলো। আর ওটা উল্টে হচ্ছে, মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ ডি অ্যাসপিরেশন, ডিগ্রেডেশন হচ্ছে। হ্যাঁ, আর ঘোষ থেকে অঘোষ হলে ভোকালাইজেশন। এই ঘোষ থেকে অঘোষ ডি ভোকালাইজেশন মানে ডিমোশন হচ্ছে। আর অঘোষ থেকে ঘোষ হলে সেটা হচ্ছে ভোকালাইজেশন। এগুলো আছে তো তোমাদের নোটেই কোথায় দেওয়া আছে, পড়ানো হবে। আমি জাস্ট ইন্ট্রোডাকশন হিসেবে বললাম। সেরেব্রালাইজেশন, প্যালাটালাইজেশন এরকম আছে, মানে এইটা থেকে সেরিব্রাল সাউন্ডে পরিবর্তন হচ্ছে। দন্তধ্বনি যখন তালব্য ধ্বনিতে পরিণত হয় তখন তাকে প্যালাটালাইজেশন বলে। প্যালাটাল সাউন্ড মানে ওই যে লেখাটা মুছে গেছে, তালব্য ধ্বনিকে বলে প্যালাটাল সাউন্ড। প্যালেট বলে PALATE, প্যালেট মানে হচ্ছে তালু, তালব্য মানে হচ্ছে প্যালাটাল, সেরেব্রাম মানে হচ্ছে মূর্ধা,
সেরেব্রাল মানে মাথায় বলে না, সেরেব্রাল কর্টেক্স এইসব আছে, মাথা বোঝায় সেরিব্রাম মানে, এটা মনে হয় লাতিন ওয়ার্ড। আর মূর্ধা মানেও মাথা বোঝায়, মূর্ধন্য ব্যক্তি বলে না এরকম। তোমাদের পারায়ণবর্গ বস্তুকথা বলে একটা পোর্শন আছে, ওই সিলেবাসই আছে সেকেন্ড পেপারে, ওটা পড়ানো হয়, টেক্সটটাও পড়ানো হয় অনেক সময়, মানে পোয়েট্রি। ওইখানে একটি গল্প আছে যে একজন ব্রাহ্মণ যজ্ঞ করেছেন, তো আরেকজন এসে ওই দক্ষিণা চেয়েছেন, তো ওনার সেই সময় হয়েছে, মানে সব অর্থ শেষ হয়ে গেছে, উনি বলছেন যে আমার আর কিছু দেবার মতো নেই। তো যাচক যিনি, তিনি ভীষণ রেগে গিয়ে বলছেন যে এরকম আমার 100 স্বর্ণমুদ্রা চেয়েছেন। তো ওই বলছে পালিতে যে সচে মেয়ে আচমানস্য ভবং নানু পদস্বতী সপ্তমে দিবসে তুই মুগ্ধা ভালতু সপ্তাহ, যে আমি যে চাইছি না দিতে পারেন, সপ্তম দিবসে 7 দিন পরে মূর্ধা ফলতু সপ্তদা, মানে আপনার মাথা ফেটে 7 ভাগ হয়ে যাক, ফলতু মানে ফলে যাক এরকম হয়, ভেঙে যাক এইরকম অর্থ হচ্ছে, পঞ্চমী বিভক্তি। তো ওই মাথা বোঝাচ্ছে। এবং কেন মাথা বলে, এই যে এইটা আপার পোর্শন, একদম মুখের ভিতরে এটা একদম উপরের অংশটা বলে মূর্ধা বলছে, আর ইংরাজি একজন সেরেব্রাম বলছে। এরা সব আমাদের চুরি করে নিয়েছে। আমার লিঙ্গুইস্টিক্স পার্ট, মানে গ্র্যাজুয়েশন পাস সাবজেক্ট ছিল, লিঙ্গুইস্টিক্সের যা কিছু থিওরি সব ওই শিক্ষা গ্রন্থটা নিয়ে। পরবর্তীকালে আমার তো ব্যাকরণের উপরে পিএইচডি, ওই প্রাতিসাক্ষ্য শিক্ষা ইত্যাদি গ্রন্থগুলো দেখতে গিয়ে তো পুরো হতচকিত হয়ে গিয়েছি। বাজাসনের প্রাতিসাক্ষ্য, তৈত্তিরীয় প্রাতিসাক্ষ্য ইত্যাদি আসে, সমস্ত থিওরি যে এখানে দেখলে সব ভারতবর্ষে প্রায় 3000 বছর আগেই তৈরি হয়ে গেছে। এবং সেই নামগুলোকেই এইখান থেকে নিয়েছে। সেরেব্রাল, ডেন্টাল, প্যালাটাল মানে যে এগুলো সেই প্রাচীনকালেই ইউরোপিয়ান গ্রামারে ছিল তা না, এটা হালের এই যে ম্যাক্স মুলার প্রমুখ, যে ওয়েবার, উইন্টারনিক্স ইত্যাদি, এরা যখন সংস্কৃত শেখা শুরু করলো তখন এইখান থেকে তারা শিখলেন যে আচ্ছা এইটা তার মানে এইখান থেকে উচ্চারণ হয়, দিয়ে এই নামগুলো তখন করা হয়েছে। আচ্ছা, এই ক্লাসটা অনেকটা দীর্ঘ হয়ে গেল, তো আর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। স্যার কণ্ঠ আর ওষ্ঠ বর্ণের ইংরেজি কি হবে? কণ্ঠকে গাটারাল বলে, ওষ্ঠবর্ণকে লেইবাল বলে। এইটা দরকার নেই, তোমাদের এটা প্রশ্ন আসে না বলে ইংরাজি আমি আর বলছি না। আর কৌতূহল যদি থাকে আমি যে পরবর্তী যে একখানা চার্ট বানিয়ে দেব, সেটা ইংরাজি রোমান স্ক্রিপ্ট সমস্ত কিছু সহ থাকবে। স্যার এগুলো ওই কোনো ট্রিক হবে না, বর্ণগুলো মনে রাখতে হবে? কি হবে না? কোনো শর্টকাট ট্রিক মানে যেটা তা তো জানি না, আমি তো এই থিওরি অনুযায়ী মনে রেখেছি, এবার বাকি সেটা তাহলে উদ্ভাবন করতে হবে। আপাতত ওই ঘোষ মানে ঘ আছে, বা অল্প প্রাণ, অল্প মানে 1 আর 3, এই সব ভাবে মনে রাখতে পারো। ঠিক আছে স্যার, পিডিএফটা দেবেন, আমরা চেষ্টা করব। আমি আপাতত এই পিডিএফটা দিয়ে রাখছি, আর যেটা আপডেটেড এটা আমাকে একটু মগজ লাগিয়ে আরও সব ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে, তো আমি একটু সময় নেব, তারপর পরে দিয়ে দেবো। এই জন্য আমি বললাম ক্লাস নোট রাখতে, আশা করি সবাই নোট করেছো, তো সেখান থেকে কাজ হয়ে যাবে। আচ্ছা, আবার একটা বিষয় রিপিট করে দিই, সেটা হচ্ছে হোমওয়ার্কটা করবে অবশ্যই। রোমান স্ক্রিপ্টের ওই 10-12টা শব্দ লিখবে, আর এখানে যে 13B এর যে ক্লাস আছে, এখানে অনুশীলনী যেটা আছে এইটা করবে। আর যথারীতি প্র্যাকটিস গ্রুপে দিয়ে দেবে, আমি পরের সপ্তাহে পাঠালে দেখে দেবো। ঠিক আছে স্যার? হ্যাঁ, যে ওই রোমান স্ক্রিপ্টে যে শব্দগুলো লিখতে বললেন, আপনি কি ওখানে এটা আবার সময় লাগবে, আমার এখন চাপ আছে, ওটা নিজেরা করো না, নিজেরা 20-30টা শব্দ লেখো, তাতে আরো ভালো প্র্যাকটিস হবে। ঠিক আছে, কোথা থেকে বিভিন্ন হিস্ট্রির বড় বড় শব্দ নেবে, মানে যেটা কঠিন হবে, ছোটখাটো শব্দ না নিয়ে একটু বড় বড় শব্দই করবে। আর নর্মাল না হলে লোকের নাম লিখে দেবে, নিজেদেরই সব নাম, সুপর্ণা, অঙ্কিতা, সুশোভন, এই সবগুলোও লিখতে পারো। আমি একটু কঠিন কঠিন শব্দ বললাম, তাতে একটু মগজটা বেশি খাটাতে হবে।
রাজাদের উপাধি ছিল না, ওই কি সরব রাজচ্ছেদ তা সমুদ্রগুপ্তের কোথায় ইয়ে ছিল, এই সব যে সকল তোর পথনাথ এরকম সব আছে না, তো ওই রকম টাইপের গুলো দিতে পারো, তাতে একটু কঠিন কঠিন হবে, না হলে এমনি যে বাঙালি নাম যেগুলো হয় সেই সবগুলো লিখলে হয়। ঠিক আছে।